আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন শিবাঙ্গনের কলমে প্রতাপগড়ের বিভীষিকা। এটা যে সময়ের গল্প, সে সময়ের এখনকার দিনের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। এখন যেমন মানুষ অনেক বেশি কর্মব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু সে সময়ের অবসর সময় বলে আমাদের একটা সময় থাকতো। আমাদের ছাত্র জীবনের কথাই যদি ধরি, সে সময় গ্রীষ্মকালে আর পুজোর সময় স্কুলে ছুটি পড়তো। আমরা যাকে বলতাম গরমের ছুটি আর পুজোর ছুটি। আর ঠিক এই রকমভাবেই স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় দিন কুড়ির একটা ছুটি থাকতো। খাতা বেরোনো, রেজাল্ট বেরোনো, একদম শেষে ক্লাসে ওঠা। আর সেই ছুটির দিনগুলো ছিল ছাত্র জীবনের সব থেকে আনন্দের দিন। সে সময় আমরা ছুটির দিনগুলোতে বেড়াতে যেতাম। নিদেন পক্ষে মামার বাড়িতে যাওয়া ছিল আমাদের বাধা। কেমন যেন একটা হকের মধ্যে পড়তো এটা আমাদের। তো এই গল্পে আমরা যার কথা জানব সে হলো সুবিমল। ক্লাস 10-এর ছাত্র সুবিমল। পড়াশোনায় বেশ ভালো সে। কলকাতার একটা নামী ইংরেজি মাধ্যম স্কুল ইস্ট পয়েন্ট একাডেমিতে পড়ে। ক্লাসে এবং ওর সোসাইটিতে বেশ মেধাবী ছাত্র বলে পরিচয় আছে তার। যাই হোক, আমরা তো এখন আর স্কুলের পড়াশোনা নিয়ে আলোচনা করতে বসিনি। আজ আমরা শুনবো ওর ছুটির সময় মামার বাড়িতে বেড়াতে যাওয়ার কিছু অভিজ্ঞতার কথা নিয়ে। ওর বাবাকে কাজের সূত্রে কলকাতাতেই থাকতে হয়। প্রতিবার ছুটিতেও চলে আসে ওর মামার বাড়ি প্রতাপগড়ে। বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম এই প্রতাপগড়। তবে শোনা যায় নাকি এই গ্রামের একটা অনেক পুরনো পূর্ব ইতিহাস আছে। গ্রামের মাঝখানে অনেক আগেই ছিল সেই প্রতাপগড় রাজবাড়ি, তবে এখন আর নেই। সেই রাজবাড়ির বেশিরভাগই এখন ভেঙে পড়েছে। যেটুকু বা অবশিষ্ট আছে সেটুকুতে মেরামত করে তৈরি করা হয়েছে প্রতাপগড় হাই স্কুল। আর এটাও করেছিলেন ওই রাজবাড়িরই শেষ উত্তরাধিকারী রাজা সুদর্শন নারায়ণ। এখন সেই প্রতাপগড় উচ্চ বিদ্যালয় ওই এলাকার মানুষের কাছে পড়াশোনা করার একটা শ্রেষ্ঠ কেন্দ্র। রাজা সুদর্শন নারায়ণ আজ থেকে প্রায় বছর 70 আগে মহিলাদের শিক্ষার জন্য অনেক লড়াই করেছিলেন। মূলত তারই প্রচেষ্টায় এই স্কুলটি কোয়েট স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। শোনা যায় নাকি সেই প্রসঙ্গেই রাজা সুদর্শন নারায়ণ বলতেন, যদি মহিলাদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে না নিয়ে আসা হয় তবে গ্রামের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সেই চিন্তাভাবনা থেকে ইংরেজ আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল এই প্রতাপগড় হাই স্কুল। মামার বাড়িতে প্রতি বছর স্কুলের ছুটিতে চলে আসে সুবিমল। ওর ছোট মামাকে আগে থেকে বলা থাকতো, যেদিন পরীক্ষা শেষ হতো সেদিনই ওর মামা ওকে নিয়ে চলে আসতেন। ব্যাস, তারপর পরীক্ষা দিয়ে এসেই মামার সঙ্গে রওনা হয়ে যাওয়া। তা সে আজ থেকে অন্তত 50-60 বছর তো আগে হবেই। তবু আজ সুবিমলের এই বৃদ্ধ বয়সেও ওকে ওর ছোটবেলা স্কুল জীবনের অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করলে ও ওর মামার বাড়ি বেড়াতে যাওয়ার দিনগুলোর অভিজ্ঞতার গল্প সবাইকে বলে। আগে ঘটে যাওয়া সাধারণ টুকটাক গল্প আজ ওর অতটা মনে নেই, কিন্তু ওর আজও ঠিক মনে আছে সেই প্রতাপগড় স্কুল বাড়িটার কথা। মামার বাড়ির উঠোন থেকে গ্রামের ওই স্কুল বাড়িটার পিছনের দিকের বেশ কিছুটা দেখতে পাওয়া যেত। ব্যাস, এইটুকুই ও বলে, এর বেশি কিন্তু আর বলে না। স্কুল বাড়িটাই ওর সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারে না সুবিমল। কিন্তু সেটা কি ঘটনা তা ও আজ পর্যন্ত কাউকে বলেনি। কতদিন আগের কথা জিজ্ঞেস করলে মনে মনে হিসাব কষে বিমল। প্রায় 60 বছর আগে ও এখানে এসেছিল ক্লাস 10-এ পড়াকালীন। আর সেইবারটাই শেষবার। কিন্তু সেইবার ওর সঙ্গে এমন কিছু একটা ঘটেছিল যার পর থেকে আর কোনোদিন প্রতাপগড়ে যায়নি সুবিমল। সেবার যখন ও কলকাতা ফিরেছিল তখন ওর ছিল ধুম জ্বর, প্রায় অজ্ঞান অবস্থায়।
বেশ কিছু কঠিন চিকিৎসা করিয়ে তবেও সুস্থ হয়েছিল সে যাত্রায়। আর তারপর থেকে কোনোদিন প্রতাপগড়ে যাওয়ার নাম করেনিও। আরও চায়নি বলে ওর বাবা মাও আর কিছু বলেনি। তারপর ক্লাস 11-এ উঠে যাওয়ার পর পড়াশোনার চাপ বাড়তে থাকে, আর সেদিকে আর কারো খেয়ালও পড়ে না। স্কুল জীবন শেষ করে কলেজ জীবন, তারপর বিদেশে পড়াশোনা করতে যাওয়া, সেখান থেকে ফিরে নিজস্ব কারখানা তৈরি, আর তারপর ধীরে ধীরে সেই কারখানাকে বড় করে একজন নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে প্রতিষ্ঠা লাভ। জীবনটা যেন একটা সম্পূর্ণ অন্য খাতে বইতে শুরু করে সুবিমলের। বেশ ভালোই চলছিল বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার সুবিমল ব্যানার্জির কর্মব্যস্ত জীবন। কিন্তু প্রায় 60 বছর পর গোল বাঁধে যখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুবিমল ব্যানার্জির বায়োগ্রাফি লেখার জন্য এসে হাজির হন একজন তরুণ সাংবাদিক, নাম ঈশানী সেনগুপ্ত। কথায় কথায় জানতে পারা যায় এই ঈশানীর বাড়ি নাকি সেই প্রতাপগড়ে। যদিও এটা ঈশানীর সাবজেক্ট ছিল না, তবু ঈশানী সুবিমল ব্যানার্জির সম্পর্কে নোটস নিতে নিতে হঠাৎ খুঁজে বের করে সুবিমল ব্যানার্জির জীবনের ঘটে যাওয়া এক অদ্ভুত সত্য, যে সত্যটাও সুবিমল ব্যানার্জির সাথে সাথেই প্রায় চলে যেতে বসেছিল ইতিহাসের অন্তরালে। কিন্তু কে জানে সময়ের কোন মায়াজাল থেকে এই ঈশানী সেনগুপ্ত এসে আবার খুঁজে বের করে সেই হারিয়ে যাওয়া অতীত। আসুন আমরাও এবার ঈশানীর সাথে জেনে নিই সুবিমল ব্যানার্জির জীবনে ঘটে যাওয়া সেই সত্যকে। চলুন আমরা প্রতাপগড়কে দেখি সেই ক্লাস 10-এর ছাত্র সুবিমলের চোখ দিয়ে, কারণ সেই দেখাটাই অনেক খাঁটি। নিজস্ব পরিণত মস্তিষ্কের যুক্তি বুদ্ধির মাপকাঠি সেখানে নেই, সেখানে আছে সেই সরল মনের অভিব্যক্তি। সালটা 1994। যথারীতি গরমের ছুটি পড়ার কারণে সুবিমল ছোট মামা মৃণালের সঙ্গে এসে হাজির হয় প্রতাপগড়ে। সেবার গ্রামে পা দিয়েই সুবিমল বুঝতে পারে প্রতাপগড় গ্রামটা ধীরে ধীরে কেমন যেন বদলে যাচ্ছে। নতুন রাস্তা হয়েছে, গ্রামে ঢোকার মুখে একটা বিরাট বড় দাতব্য চিকিৎসালয় হয়েছে। ও হ্যাঁ, একটা কথা বলে নেওয়া যাক, প্রতাপগড়ের স্কুল বাড়িটার আরও একটা প্রভাব আছে সুবিমলের কাছে। সুবিমল রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে এই রাজবাড়ি নিয়ে স্বপ্ন দেখে। ও দেখে ও নাকি একা একা স্কুল বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কোথাও অন্ধকার কিছু ছোট ছোট ঘর। ওর স্বপ্নের কথা বাবা মাকে বললে ওনারা হেসেই উড়িয়ে দেন। বাবা তো একদিন কি যেন সাবকনসিয়াস মাইন্ড বা আনকনসিয়াস মাইন্ড অনেক কথা বোঝাচ্ছিলেন। সুবিমল তখন সেসব কিছু বুঝতে পারেনি। তবে এই স্কুল বাড়ি, মামার বাড়ি যাওয়ার আগ্রহ থাকলেও প্রতাপগড় গ্রামে আসার জন্য সুবিমলের মূল আকর্ষণ ছিল কিন্তু অন্য কেউ। ওর থেকে বছর খানেকের ছোট্ট একটা মেয়ে, নাম রমা। সেও এই প্রতাপগড় উচ্চ বিদ্যালয়েই পড়ত, ক্লাস 9-এর ছাত্রী। যেমন ভালো সে ছিল লেখাপড়ায়, ঠিক তেমনই ভালো ছিল দেখতে। একটা চাপা গায়ের রং, মুখখানি একদম গোল, টানা টানা পটলের মতো চোখ, আর হাসত একেবারে প্রাণ খুলে খিলখিল করে। তবে ওর বাবা মা নেই। একবার এই গ্রামে ওলা ওঠার প্রকোপ বাড়লে ওনারা দুজনেই মারা যান। ঠাকুরদা ঠাকুরমার কাছে থাকতো রমা। গাছের লাউ, ছাঁচি, কুমড়ো নিয়ে এসে বিক্রি করে যেত মামার বাড়ি দিদিমার কাছে, আর সারাদিন টই টই করে ঘুরে বেড়াতো গ্রাম জুড়ে। আর সুবিমল গেলে ওকেও সাথে নিয়ে নিত। তখন থেকেই সুবিমলের সাথে বেশ বন্ধুত্ব হয়ে যায় রমার। সারাদিনের কাজ সামলে ওরা একটু এদিক ওদিক করে ঘুরে আসতো। আর রমার সাথে বেড়াতে গেলে মামা মামিরাও কিছু বলতো না, কারণ একে রমা খুব ভালো মেয়ে, আর দ্বিতীয়ত রমা এখানকার রাস্তাঘাট সব হাতের তালুর মতো চেনে। রমা, তুই এই গ্রামের সব কিছু চিনিস? হ্যাঁ, মঞ্জুদের বাড়ির আম বাগান, বড় দিহিরির দিঘি, মুখুজ্জেদের পুরনো জমিদার বাড়ি, আমি সব কিছু চিনি। তুমি কোথায় যেতে চাও আমাকে বলো না, আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসছি। আর ওই স্কুল বাড়ি, প্রতাপগড় উচ্চ বিদ্যালয়? কোল বাড়ি? হ্যাঁ, স্কুল বাড়ি। জানিস, আমি যতবার এখানে এসেছি না, ওই স্কুল বাড়িটা দেখে আমার বেশ লাগে। কত পেল্লায় পেল্লায় ঘর, দরজা, জানলা। আমার খুব ইচ্ছে করে ওখানে যেতে।
আবার একটু ভয়ও হয়। কি জানে, যদি আবার কোনো ভূত প্রেত থেকে থাকে। এ বাবা, এতে আবার ভয়ের কি আছে? সকালবেলা কতই তো ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, কই তারা তো কেউ ভয় পায় না। তুমি কি ভীতু গো? রমা যখন হাসছিল, সুবিমল তখন ঠায় তাকিয়ে থাকে ওর মুখের দিকে। সত্যি হাসলে বড় সুন্দর লাগে মেয়েটাকে, গালে টোল পড়ে। কিশোর মনের স্বপ্ন নিজের অজান্তেই কিছু ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে বসে। কে জানে জীবন কোন পথে নিয়ে যাবে, কিন্তু তা বলে কৈশোরবেলার স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। তবু মুখে একটা কপট রাগ দেখিয়ে সুবিমল বলে, না, আমি মোটেও ভীতু নই। আমাদের কলকাতা শহরে এরকম বড় বড় স্কুল বাড়ি ঢের আছে, আমি ভয় পাই না। কিন্তু তাও আমার বাড়িতে কয়েকজন বলছিল ওই স্কুল বাড়িতে নাকি কিছু একটা অদ্ভুত ঘটনা আছে। আছে তো, নিশ্চয়ই আছে। ওই স্কুল বাড়িতেই ওখানকার একজন দিদিমণি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন। সেই থেকে নাকি ওখানে ওনার ভূত আছে বলে সবাই মনে করে। দিদিমণি গলায় দড়ি দিয়েছিলেন কেন? সে আমি কি জানি, তবে কোনো দুঃখের কারণবশত হতে পারে বলেই সবাই মনে করে। কিন্তু আমি বলছি শোনো, সেরকম কিচ্ছু হয়নি, অন্য কোনো কারণ থাকতে পারে। অন্য কারণ মানে? তুই এত নিশ্চিত করে কি করে বলছিস? বলছি তার কারণ আমি জানি, তাই। ও, তুই শুধু একাই ঠিক জানিস, আর গ্রাম শুদ্ধ লোক সবাই ভুল জানে, তাই তো? কিছুক্ষণ চুপ করে থাকে রমা, তারপর চোখে একটা দুষ্টু হাসি খেলিয়ে বলে, তুমি যাবে ওই স্কুল বাড়িতে? অবশ্য যদি ভয় পাও তাহলে বাপু দরকার নেই। হ্যাঁ রে রমা, একটা কথা বলতো, তুই কি করে এত নিশ্চিত হয়ে বলছিস ওখানে কিছু নেই? তুই আমাকে মিথ্যে বোঝাচ্ছিস না তো? না না, মিথ্যে বলবো কেন? আমি তো ওই স্কুলে প্রায়শই যাই, আমি কখনো কিছু দেখিনি, তাই বললাম। তুই প্রায়শই যাস, কিন্তু কেন যাস? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? তবে শোনো, আমি বলছি। ওই যে 4তলা বিল্ডিংটা দেখছো, ওর একদম মাথায় আমাদের ক্লাসরুম, আর আমাদের ক্লাসরুমের পাশেই আছে ছাদ। সেই ছাদেই কিছু পুরনো বাক্সের ভিতর একটা মিনি বিড়াল 4টে বাচ্চা দিয়েছে। আর দেখো না, সেদিনকে ওর মা নিচে এসেছিল আর একটা কুকুরে ওর টুটিটা ছিঁড়ে মেরে দিল। আমি তাই ওই মা মরা বাচ্চাগুলোকে খাবার দিতে যাই। ও, কিন্তু সে তো কেবল দিনের বেলায় যাস। না গো, দিনের বেলা নয়। একবেলা খেয়ে বাচ্চাগুলো কি বাঁচবে? আমি রোজ রাতেও যাই, ওই ধরো রাত 8:30 নাগাদ। একবার করে গিয়ে ওদের একটু দুধ খাইয়ে আসি। সুবিমল বেশ বুঝতে পারে রমা যেখানে প্রতিদিন ওই স্কুল বাড়িতে যাচ্ছে, তাও আবার রাতে, সেখানে ও না যেতে পারলে বড্ড লজ্জাজনক ব্যাপার হবে। তাই একরকম রোখ নিয়েই বলে, হ্যাঁ আমি যাব, আমি মোটেও ভয় পাই না। তখনই ওদের কথা শেষ হয়ে যায়। সন্ধেবেলা ভুবন দাদু রমাকে পড়াতে বসান, আর পড়াশোনা শেষ হয়ে যায় ওই 8:30 নাগাদ। তারপরই ও স্কুল বাড়িতে যায় ওর পোষা বিড়ালগুলোকে খাবার দিতে। সুবিমল আজ ওর সাথে যাবে। সুবিমল কিছু একটা অঙ্ক দেখানোর ছুতো করে আগে থেকেই ভুবন দাদুর কাছে চলে আসবে, যাতে ওদের দেরি না হয়ে যায়। তখনকার মতো সুবিমল ওর মামার বাড়িতে ফিরে আসে। ও নিজেও ভিতরে ভিতরে ভীষণ উত্তেজিত, যে স্কুল বাড়িটা দেখে এতদিন ওর মনে মনে কত না অলীক কল্পনা করেছে, সেই কল্পনাগুলোই সত্যি হতে যাচ্ছে। ভাবলেই ওর প্রতিটা রোমকূপ শিহরিত হয়ে ওঠে। মামিমা জলখাবার দিয়ে ডাকছেন নিচ থেকে, তাই আপাতত সুবিমল নিজের মনের উত্তেজনা নিজের মধ্যেই সংযত করে রাখে। আর আগে ভাগে মামাকে সন্ধেবেলা ভুবন দাদুর কাছে অঙ্ক দেখতে যাওয়ার কথাটাও বলে রাখে, যাতে সন্ধেবেলা কোনো অসুবিধা না হয়। আর ভুবন দাদুর কাছে ওর মা মামারা নিজেরাও পড়াশোনা করতেন, তাই ভুবন দাদুর কাছে যাবে বলাতে
উনিও আপত্তি করেন না। আপাতত ওদের পরিকল্পনা মতোই সব এগোতে থাকে। ওরা ভুবন দাদুর বাড়ি থেকে যখন বের হয় তখন ঘড়িতে প্রায় রাত 8:10। সুবিমল দেখে রমা একটা তাল তোবড়ানো অ্যালুমিনিয়ামের পাত্রে কিছু একটা নিয়েছে। মনে হয় দুধই হবে। আর একটা কাগজের ঠোঙা নিয়েছে, যেটা ওর আঁচলের খুঁটে বেঁধে রেখেছে। কি হো, চলো। সুবিমল তখন অবাক হয়ে যায়। রমার সঙ্গে ওর বহুদিনের পরিচয়। এই গ্রামে আসলে ওরা একসঙ্গে দেখা করে, খেলাধুলো করে, ঘুরতে বের হয়। কিন্তু সত্যি বলতে কি, এত রাতে রমাকেও কোনোদিন একা দেখেনি। কেমন যেন একটা মনের ভেতরে শিহরণ খেলে যায় সুবিমলের। রমাকে একটা মায়াবী অপ্সরার মতো দেখাচ্ছিল। ওর পরনে একটা আড়হাতি মিলের শাড়ি, কোমরের কাছে দুটো প্যাঁচ জড়িয়ে বেশ শক্ত করে গুঁজে নিয়েছে। চোখে বেশ টানা টানা কাজল পড়েছে রমা, আর কপালে একটা ছোট্ট লাল টি। হতভম্বের মতো ওর মুখের দিকে তাকিয়ে থাকে সুবিমল। কে গো, ভ্যাবলার মতো দেখছো কি? স্কুল বাড়িতে যাবে না? আমি যে বললাম আমার বিড়াল ছানাগুলোর খিদে পাবে, ওদের খেতে দিতে আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল, এক্ষুনি যাচ্ছি। সুবিমলের মামার বাড়ির সামনে দিয়ে গেলে বাড়ি থেকে কেউ দেখতে পেতে পারে, তাই সে পথে না গিয়ে স্কুলের পিছন দিকের খেলার মাঠে যে ভাঙা পাঁচিলটা আছে সেই দিকে এগিয়ে যায় ওরা। গেলবার বর্ষার যখন প্রচুর জল জমেছিল স্কুলের মাঠে, তখন ওই পাঁচিলটা ভেঙে পড়ে যায়। আর ওই ভাঙা অংশটার পাশেই একটা বড় পাঁকুড় গাছ। পা টিপে টিপে সুবিমল আর রমা এসে পৌঁছয় ভাঙা অংশটিতে। হ্যাঁ রে রমা, এত ঘুটঘুটে অন্ধকার তো, এখানে পথ চলবো কি করে? আমি তো কিছুই ঠাউর করতে পারছি না। সাথে করে একটা টর্চ আনলে হতো রে রমা। খবরদার, একদম টর্চের কথা বলবে না। টর্চের ওই কৃত্রিম আলোয় আমার পোষা বিড়ালগুলোর খুব অসুবিধা হয়। কিন্তু রমা, আমি যে কিছু সামনে দেখতে পাচ্ছি না রে। স্কুল বাড়ির পাঁচিলের ভাঙা জায়গাটা অবধি একটু সাবধানে চলো, তারপর আমি ব্যবস্থা করছি। স্কুলের দরোয়ান শিউচরণ এখনও একটা চেয়ার নিয়ে মূল দরজার পাশে বসে থাকে। এখন আলো জ্বাললে ও আমাদের দেখে ফেলতে পারে, তাই এখন একটুখানি সাবধানে এসো, আমি তারপর ঠিক ব্যবস্থা করব। সুবিমল আর কথা বাড়ালো না। ও বেশ বুঝতে পারছিল রমা কোনো একটা কিছু চিন্তা করে বেশ তাড়াহুড়ো করছিল। হতে পারে ওর বিড়াল ছানাগুলোর খেতে দেরি হয়ে যাচ্ছে, তাই এত চিন্তায়। সুবিমল ওকে ফিস ফিস করে জিজ্ঞাসা করল, কিরে রমা, কি হয়েছে? রমা তখন ঠিক যেটা করল সেটার জন্য সুবিমল একেবারেই প্রস্তুত ছিল না। রমা ওর দুটো হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল। এখানে একদম কোনো কথা বলো না। শিউচরণ যদি ঘুণাক্ষরেও বুঝতে পারে আমরা এই এত রাতে স্কুল বাড়িতে যাচ্ছি, খেনেই। সত্যি বলতে কি, রমার এই আকস্মিক ব্যবহারে সুবিমল আর কথা বলার মতো অবস্থায় ছিল না। যেন কেমন একটা মহাবিষ্টের মতো ও রমার দিকে তাকিয়ে থাকে। ও যেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে রমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করছিল। এর আগে খেলার ছলে কখনো যে রমার হাত ওকে স্পর্শ করেনি এমনটা কিন্তু নয়, কিন্তু এই প্রথমবার রমার স্পর্শে ওর সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। তবে রমার হাতগুলো যেন প্রচণ্ড ঠান্ডা, একেবারে কনকনে বরফের মতো। তবে সেই মুহূর্তে সুবিমল আর কথা বাড়ায় না। অন্ধকারে রমার যে অবয়বটা অল্প অল্প দেখতে পাচ্ছিল সেটাকেই পিছন থেকে অনুসরণ করে। ওরা যখন ভাঙা পাঁচিলটা টপকে স্কুলের চৌহদ্দির ভিতরে ঢোকে, ঠিক তখনই কেমন যেন একটা অস্বাভাবিক অনুভূতি হয় সুবিমলের। ভাঙা প্রাচীরের অংশটার ভিতর কেমন একটা চাপা গুমোট স্যাঁতস্যাঁতে ভাব। এবার রমার পিছন পিছন সুবিমল চলে আসে স্কুল বাড়ির একদম পিছন দিকে। এই দিকটায় শিউচরণ সেরকম আসে না, সেইটুকুই নিশ্চিন্ত। স্কুলের পিছনের দিকে পৌঁছে রমা একটা মোমবাতি বের করে আনে, আর ওর কোমরে গুজে নিয়ে আসা একটা টেক্কা মার্কা দেশলাইয়ের বাক্স থেকে কাঠি বের করে সেটা ধরিয়ে ফেলে চটপট।
হ্যাঁ রে রমা, কি বুদ্ধি রে তোর! তুই সাথে করে মোমবাতি নিয়ে এসেছিস? না না, মোমবাতিটা আনিনি। এখানে একটা দেওয়ালে কুলুঙ্গি আছে, সেইখানেই রেখে যাই। তবে হ্যাঁ, দেশলাইটা এনেছিলাম। একটা কথা বলবো রমা? তাড়াতাড়ি চলো, আমাদের সেই 4 তলায় উঠতে হবে। তোমাদের শহুরে স্কুলে কিরকম একটা বাক্স হয় শুনেছি, তাতে চেপে বসলে নিজে নিজেই সেটা পৌঁছে দেয়। এখানে কিন্তু সেসব হবে না, পায়ে হেঁটে উঠতে হবে। ওটাকে লিফট বলে। আর না না, তাতে কিছু হবে না, আমি সিঁড়ি বেয়ে উঠতে পারবো। কথাটা বলেই রমা এগিয়ে যায়। আর রমার পথ অনুসরণ করে সুবিমল দেখতে পায় বিরাট বড় একটা অন্ধকার অট্টালিকার সামনে ওরা দাঁড়িয়ে আছে। এটাই স্কুল বাড়ির আসল বিল্ডিং। যেন একটা বিরাট বড় রাক্ষস হাঁ করে ওদেরকে গিলতে আসছে। তবে ও জানে এটা ওর মনের ভুল। আসলে অন্ধকারে বিরাট স্কুল বাড়িটাকে ওই রকম দেখাচ্ছে। রমা, এবার আমরা কোন দিকে যাব? রমা এগিয়ে যায় ডান দিকের ক্লাসরুম বরাবর। সব কয়েকটা দরজা বন্ধ, কাঠের পাল্লাগুলো এমনিতেই নড়বড়ে। তবে ওপরে একটা করে ছোট্ট শিকল ঝোলানো, যেটাতে একটা করে তালা ঝুলছে। প্রায় 9 করে 3-4টে ঘর পার হয়ে আসার পর একটা 4 চৌকো জায়গায় এসে দাঁড়ায় ওরা। এই জায়গাটা স্কুল বাড়ির একেবারে ভিতরে, তাই বাইরের দিকে যেটুকু আবছা আলোর রেশ ছিল এখানে আর সেটাও নেই। একেবারে ঘুটঘুটে অন্ধকারে 2 হাত দূরের জিনিসও ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ রে রমা, তুই এখানে রোজ আসিস? আমার না জায়গাটা ঠিক ভালো লাগছে না। এর থেকে তো ভালো বিড়াল ছানাগুলোকে তুই তোর সাথে নিয়ে চলে যেতে পারতিস। তোর বাড়িতেই থাকতো। না গো, সেটা করা যেত না, তাতে বড্ড হ্যাপা। আমার দাদু বিড়াল একদম পছন্দ করেন না। আর তাছাড়া এতদিনের সাজানো সাম্রাজ্য এভাবে ফুট করে বললেই নিয়ে চলে যাওয়া যায় নাকি? সুবিমল এই সব ভাবতে ভাবতেই রমা প্রায় চিৎকার করে ওঠে। ওই ওই শুনতে পেলে? আমার বিড়াল ছানাগুলো খিদেতে কাঁদছে। আহারে, ওরা কতক্ষণ খায়নি। সুবিমল হয়তো ব্যাপারটা খেয়াল করেনি, তাই একটু অবাক হয়েই বলে, তুই তুই শুনতে পারছিস বিড়ালগুলোর কান্না? হ্যাঁ, পাচ্ছি তো, স্পষ্ট শুনতে পাচ্ছি। ওরা খিদের জ্বালায় কাঁদছে। তুমি শোনো কান পেতে, ঠিক শুনতে পাবে। রমার কথা শুনে সুবিমল কান পেতে শোনার চেষ্টা করে, কিন্তু না, ও বিড়ালের কোনো কান্নার শব্দ শুনতে পায় না। কই, আমি শুনতে পারছি না তো। তখন আর রমার সুবিমলের কথা শোনার সময় নেই। একরকম দ্রুততার সঙ্গে ও সিঁড়ি বেয়ে উঠতে থাকে। কিন্তু রমার ওই অন্ধকারটা পরিচিত হলেও সুবিমলের মোটেও পরিচিত নয়। তাই সুবিমল বেশ বুঝতে পারে ও ধীরে ধীরে রমার থেকে পিছিয়ে পড়ছে। আর সিঁড়িগুলো ধাপে ধাপে একটা যেন সুড়ঙ্গের মতো উপরের দিকে উঠে চলেছে। দোতলায় পৌঁছানোর ঠিক মুখেই একটা বাঁক ঘোরার পর রমা সুবিমলের দৃষ্টি থেকে বাইরে চলে যায়। যেন একটা ঘন ঘোর অন্ধকার এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সুবিমলকে। রমা, এই রমা, কোথায় গেলি রে? আমি যে কিছু দেখতে পাচ্ছি না। তুমি ঠিক ওইখানে চুপ করে দাঁড়াও, আমি বিড়ালগুলোকে খাইয়ে এক্ষুনি আসছি। তুমি কোথাও যেও না কিন্তু। সুবিমল ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। ওর সামনেটা বেশ একটা চাতালের মতো জায়গা। ও বুঝতে পারে ও এখন দোতলায় পৌঁছে গেছে। ও যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে একটা ডান দিক খোলা বারান্দা। আর সেখান থেকেই একটা আবছা আলো এসে পড়ছে সুবিমলের চোখে। অন্ধকারে একটু চোখটা সয়ে যাওয়ার পর সুবিমল হালকা দেখতে পায়। ও পরিষ্কার বুঝতে পারে নিচে যে ক্লাসরুমগুলোর সামনে দিয়ে এসেছে এখানেও সেই রকমই ক্লাসরুম, পরপর 4টে। বাইরের আবছা আলোয় বুঝতে পারে এখানে দরজাগুলো কিন্তু তালা বন্ধ নয়, বলা যায় খোলাই রয়েছে, তবে একটু ভেজানো।
একেবারে যে ওর ভয় করছিল না তা নয়, কিন্তু ও বেশ বুঝতে পারছিল ভয় করে আর কিচ্ছু করার নেই। তাই নিজেই মনে সাহস সম্বল করে ধীর পায়ে এগিয়ে যায় সামনের ঘরটার দিকে। আর দরজাটায় হালকা চাপ দিতে সেটা প্রায় 2 হাত হয়ে খুলে যায়। সুবিমল চমকে ওঠে। ঘরের ভেতর তো ক্লাস চলছে। প্রায় জনা 30-এর ছাত্রছাত্রী বেঞ্চে বসে, আর একজন দিদিমণি ক্লাস করাচ্ছেন। খুব সম্ভবত জীবন বিজ্ঞানের কোনো ক্লাস চলছে। বোর্ডে একটা কোনো প্রাণীর পৌষ্টিকতন্ত্র চক দিয়ে আঁকা দেখতে পায় সুবিমল। এত রাতে এখানে কে ক্লাস করাচ্ছে? ওকে ঘরে ঢুকতে দেখেই ক্লাসের দিদিমণি একগাল হেসে ওকে অভ্যর্থনা জানায়। এসো সুবিমল, এসো। দেখো বাচ্চারা, আমাদের সঙ্গে কে ক্লাস করতে এসেছে। ওর নাম সুবিমল ব্যানার্জি, কলকাতায় থাকে। খুব নাম করা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ও পড়াশোনা করে। কি সুবিমল, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মানে দিদিমণি, আপনি ঠিকই বলেছেন। আমি আসলে ইস্ট পয়েন্ট স্কুলে পড়াশোনা করি, ক্লাস 10-এ। কিন্তু এখন এত রাতে আপনারা কি ক্লাস করছেন? আর বলো না বাবা, রাতে কি আর ক্লাস করাচ্ছি সাথে গো? সকালবেলা তো আমাদেরকে ওরা ক্লাস করতে দেয় না, তাই আমরা রাতে এসেই ক্লাস করি। দেয় না মানে? কে দেন? কেন দেয় না? সেই অনেক গল্প বাবা, বাদ দাও। শোনো না, আমি একটা কথা বলছি। তুমি তো এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। তা বাবা, তোমার তো তাহলে জীবন বিজ্ঞানে ব্যাঙের পৌষ্টিকতন্ত্র পড়া হয়ে গেছে। হ্যাঁ, তা তো হয়ে গেছে। আর আমি তো লাইফ সায়েন্সের টেস্টে 98 নম্বর পেয়েছি। বাহ, খুব ভালো। তাহলে বাবা, তুমি আজকে এই ক্লাসটা নাও না। আমরা তো কোনোদিন শহরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি। আমরাও দেখব শহরে তোমাদের স্কুলে কিভাবে শেখায়। হ্যাঁ, সেটা আমি নিতেই পারি, কিন্তু এভাবে এত রাতে। ওসব বাদ দাও বাবা। শোনো, আমি তোমায় যেটা বলছি, আমরা তো এখন ব্যাঙের পৌষ্টিকতন্ত্র পড়ছিলাম, আর তারপরেই আমরা মানুষের পৌষ্টিকতন্ত্র পড়ব ভেবেছিলাম। তা ভালোই হলো তুমি এসে গেলে। বলেই বাকি ছাত্রদের উদ্দেশ্যে বললেন, কি বলো বাচ্চারা, সেটাই ভালো হবে না? হ্যাঁ দিদিমণি, হ্যাঁ 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 দিদিমণি, হ্যাঁ। দেখো সুবিমল, সবাই সেটাই চাইছে। তুমি তাহলে আবার শুরু করো। সুবিমল যেন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় ব্ল্যাকবোর্ডের দিকে। ও ওর ক্লাসের বোর্ডে গিয়ে অনেকবারই লেখালেখি করেছে, তাই সেই জড়তা ওর ছিল না। ও ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দিদিমণি বলে ওঠেন, এবার আমি ক্লাসের মধ্যে রমাকে ডাকবো, প্র্যাকটিক্যাল ক্লাসটাই সুবিমলকে সাহায্য করার জন্য। রমা নামটা শুনে চমকে ওঠে সুবিমল। আরে, রমাও তো ক্লাস 9-এর ছাত্রী, কিন্তু ও তো দিনের বেলায় ক্লাসে পড়ে। এই রাতের ক্লাসেও রমা বলে কেউ আছে নাকি? সুবিমলের চিন্তা শেষ হওয়ার আগেই দেখে ক্লাসের মধ্যে রমা হেসে উঠে দাঁড়িয়েছে। কিন্তু রমা এখানে এলো কি করে? রমা তো 4 তলায় গিয়েছিল বিড়ালদের খাওয়াতে। তবে কি রমা বিড়ালদের খাওয়াতে যায়নি? ঠিক বুঝতে পারে না সুবিমল। অবাক চোখে ওকে জিজ্ঞাসা করে, কি রে রমা, তুই এখানে? এ বাবা, আমি তো এই ক্লাসেই পড়ি, তাহলে ক্লাসে না থেকে কোথায় যাব? নে রমা, আর দেরি করিস না, ওকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না। হ্যাঁ দিদিমণি, আমি আসছি। রমা ওর বেঞ্চ থেকে উঠে আসে সুবিমলের দিকে। সত্যি বলতে কি, এই স্কুল বাড়িতে রাতের অন্ধকারে যে এরকম কোনো ব্যাপার ঘটতে পারে তা সুবিমল ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। কিন্তু তবু যেটুকু অস্বস্তি হচ্ছিল সেটাও কেটে যায় রমাকে দেখতে পেয়েই।
রমা হাসি মুখে ওর দিকে এগিয়ে আসে। তারপর দিদিমণি ড্রয়ার থেকে নিচু হয়ে ঝুঁকে কিছু একটা বের করে। কি করছিস রে রমা? উমা, তুমি পৌষ্টিক তন্ত্র পড়াবে তো? তো সেটা হাতে হাতে বুঝে নিতে পেটটা কাটতে হবে না? যাকে বলে প্র্যাকটিক্যাল। না হলে বুঝবো কি করে? কথাটা বলেই রমা নিচু হয়ে ড্রয়ার থেকে একটা বড় বাঁকানো ছুরির মতো জিনিস বের করে। আর সুবিমল কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে ওঠে সে। এই রমা, কি করলি তুই এটা? রমা ততক্ষণে ওর ছুরিটা নিজের পেটে বসিয়ে দিয়েছে। গল গল করে একটা কালচে লাল রঙের রক্তের ধারা বের হয়ে আসে ওর পেট থেকে। সেটা দেখেই বাকি ছাত্রছাত্রীদের মধ্যে একটা চরম উল্লাস তৈরি হয়। সবাই ঝাঁপিয়ে পড়ে রমার উপর। নাও, তুমি শুরু করো পড়াতে, আর আমরা ততক্ষণ এদিকটা দেখছি। আর ছাত্ররা একদম তাড়াহুড়ো করবে না। সুবিমল যেমন যেমন বলবে তোমরা সেই মতো করেই পড়াশোনা শিখবে, কেমন? জানো তো, ও কিন্তু কলকাতার খুব বড় স্কুলে পড়াশোনা করে। বললেও সুবিমল পরিষ্কার দেখতে পায় ওদের প্রত্যেকের চোখে একটা পৈশাচিক খিদে। ওরা রমার শরীর দিকে গড়িয়ে পড়া রক্তের ধারার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন সবাই কতদিনের ক্ষুধার্ত, কতদিন ওরা ভালো করে পেট ভরে খায়নি। কথাটা মনে হতেই সুবিমলের মনের ভেতরটা শিউরে ওঠে। এরা কারা? এরা কি আদৌ কোনো মানুষ? ঘরের দরজাটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের দল উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়তে থাকে রমার উপর। রমা তখন মাটিতে পড়ে গেছে, আর ওর সহপাঠীরা চেটে পুটে খাচ্ছে ওর শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত। কি হলো সুবিমল, তুমি শুরু করো, দেরি করছো কেন? এই পরিস্থিতিতে সুবিমল কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ভয়ে ওর হাত পা একেবারে অবশ হয়ে আছে। ওর চোখের সামনে যা দেখতে পাচ্ছে সেটা কি সত্যি বাস্তব? এরকম কি আদৌ হতে পারে, নাকি ও স্বপ্ন দেখছে? ততক্ষণে রমা ওই ছুরিটা দিয়ে ওর নিজের পেট লম্বালম্বিভাবে কেটে ফেলেছে। ওর পেটের থেকে ওর খাদ্য প্রণালী চক্রের বেশ কিছুটা ওর শরীরের বাইরে বের হয়ে এসেছে। আর মাংসের টুকরোগুলো তখনও থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় সুবিমল বলে ওঠে, এটাকে বলে পাকস্থলী। সব ছাত্রছাত্রীরা তখন উল্লাসে মেতে উঠেছে। আর সুবিমলের পাকস্থলী উচ্চারণ করার সাথে সাথেই সবাই চিৎকার করে রমার পাকস্থলীটা ওর শরীর থেকে ছিঁড়ে নিয়ে কামড়া কামড়ি করে খেতে শুরু করে। আর এবারে ওদের দিদিমণিও যোগ দেয় ওদের সাথে। আহা, তোরা এরকম করিস না, শান্ত হ, তোরা একটু শান্ত হ। সুবিমল, বলো এরপর কি? ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, যকৃৎ, অপ্নাশয়, কি এরপর? এসো, আমাদের পড়াও, তাড়াতাড়ি করো, না হলে পড়ানো শেষ হওয়ার আগেই আমার বাছারা রমার শরীরটাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। টাটকা নরমাংস দেখলে ওরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। ক্ষুদ্রান্ত। এসো বাচ্চারা, সুবিমল আমাদের ওর শরীর থেকে ওর ক্ষুদ্রান্ত নিতে বলছে। তোমরা সবাই মিলে এসো, কিন্তু কেউ হুড়োহুড়ি করবে না। এক এক করে লাইন করে এসো, শৃঙ্খলা বজায় রেখে। মনে রেখো, সুবিমল কিন্তু কলকাতার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। বলেই একটা তীব্র গা ঘিন ঘিন করা হাসি হেসে ওঠে দিদিমণি। কথাটা শুনে চমকে ওঠে সুবিমল। এ
কি বলছেন দিদিমণি? আর তখনই ও দেখতে পায় ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা রমাকে ছেড়ে এবার ওর দিকে এগিয়ে আসছে। তাদের সারা গায়ে মুখে টাটকা তাজা মানুষের রক্ত লেগে রয়েছে। চোখগুলো সব সাদা, আর গোটা শরীরটা যেন কঙ্কালসার। সুবিমল বুঝতে পারে এরা কেউ রক্ত মাংসের মানুষ নয়। তাহলে এরা স্কুল বাড়ির মধ্যে কোথা থেকে এলো? কিন্তু যাই হোক, এই মুহূর্তে আর সেসব ভাবার কোনো সময় নেই। ওর হাত পা সমস্ত অবশ হয়ে আসে। কোনো রকমে নিজের মনের জোর সঞ্চয় করে এক ছুটে বেরিয়ে আসে সুবিমল। ঘরের বন্ধ হয়ে যাওয়া দরজাটা টেনে খুলে ফেলার প্রাণপণ চেষ্টা করে। আর ওর পিছনে তখন সেসব ছাত্রছাত্রীরা তুমুল আর্তনাদ করছে। তবে সে আর্তনাদের কারণ হলো ওদের হাত থেকে ওদের শিকার চলে যাচ্ছে। ওরা সবাই উন্মত্ত পাগলের মতো ছুটে আসতে থাকে সুবিমলের দিকে। সুবিমল কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে দেখে সামনেই রমা দাঁড়িয়ে। ওর তখন হাত পা ঠক ঠক করে কাঁপছে। কোনো মতে রমার দিকে ফিরে জিজ্ঞেস করে, রমা, ঠিক 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 আছিস তো? মানে মানে আমি ভেবেছিলাম। কেন, আমার আবার কি হবে? আমি তো এই দিব্যি আছি। উপরে উঠতে গেলাম, তারপর ভাবলাম তুমি একা অন্ধকারে ভয় পাবে, তাই আবার ফিরে এলাম। মানে তুই তুই ওই ক্লাস ক্লাস করে? তোমার মাথায় কি আছে বলো তো? এখন এই রাতের বেলা ক্লাসরুমে কে থাকবে? কি যে বলো না উল্টোপাল্টা কথা। সুবিমল বুঝতে পারে ও একটু আগে যেটা চাক্ষুষ করেছে সেটা শুধুমাত্র নিজে না দেখলে বিশ্বাস করা যায় না। আর রমা যেহেতু নিজের চোখে সেটা দেখেনি, অতএব বিশ্বাসও করবে না। কিন্তু তাহলে ক্লাসে যে হুবহু রমার মতো দেখতে একজন ছিল, সেটা কি? রমা যতই মুখে বলুক যে ও ঠিক আছে, সুবিমল কিছুতেই সেটা বিশ্বাস করতে পারছিল না। তাই ও বারবার চেষ্টা করছিল রমার পেটের কাছটা দেখতে। রমা একটু আগেও নিজের পেট ছুরি দিয়ে একেবারে ফালা ফালা করে ফেলেছিল। কি দেখছো বলো তো তুমি বারবার আমার এই শরীরটার দিকে? রমার এহেন প্রশ্নে সুবিমল একটু ইতস্তত হয়ে পড়ে। ও জানে ওর এভাবে রমার পেটের দিকে বারবার তাকানো উচিত হয়নি, কিন্তু ওর কৌতূহল কিছুতেই মিটছিল না। রমাও যেন কতটা সুবিমলের মনের কথাটা বুঝতে পেরে ওর হাতে ধরা মোমবাতিটা ওর বুকের কাছে নামিয়ে ধরে। আর সুবিমল পরিষ্কার দেখতে পায় রমার পেটের সেই লম্বা লম্বি কাটা দাগটা, যেখান থেকে তখনও কাঁচা রক্ত চুইয়ে পড়ছে ওর শাড়ি বেয়ে। রমার এহেন অবস্থা দেখে ভয়ে আর্তনাদ করে ওঠে সুবিমল। কি রে রমা, কি অবস্থা তোর? সুবিমল দেখে রমা ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নেয়। এত বড় একটা ক্ষতের জন্য ওর বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা আছে বলে সুবিমলের অন্তত মনে হয় না। ও কিছু নয়, পড়াশোনা করতে গেলে এরকম একটু আধটু হয়, তুমি চিন্তা করো না। কি বলছিস রে তুই? এখনো তোর পেটের কাটা জায়গা থেকে রক্ত চুইয়ে পড়ছে। তোকে তো ডাক্তার দেখাতে হবে। ডাক্তার? ডাক্তার আমার কিছু করতে পারবে না। তার থেকে চলো ওই পাশের ঘরে একজন থাকেন, ওনার কাছে যাই। উনি এই গ্রামের বৈদ্য ছিলেন, এখন ডাক্তারের পোশাক পরে আধুনিক হয়েছেন। উনি না হয় কিছু একটা ব্যবস্থা করবেন। পাশের ঘরে মানে কোন দিকে? ওই তো পাশের দরজাটায়। তুমি যাও, ওনাকে পুরো ব্যাপারটা বলো, আমি আসছি। আরে আরে বাবা, তুই আবার কোথায় যাচ্ছিস? তোর তো এখন ওনার কাছে যাওয়া দরকার, চিকিৎসা করাতে হবে তোর। যাবো গো বাবা, যাবো। তুমি যাও না, আমি আসছি এক্ষুনি। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এইটুকু কেটে গেছে। আমাদের গ্রামের মানুষরা এইটুকু কাটাকুটিকে ভয় করে না। সুবিমল অবাক হয়ে যায় রমার কথা শুনে। তারপর ধীর পায়ে পরের দরজার দিকে এগিয়ে যায়। হালকা চাপ দিতেই
দরজাটা খুলে যায়। ঘরটায় একটা জমাট বাঁধা অন্ধকার, ভীষণ স্যাঁতস্যাঁতে, আর পাল্লা দিয়ে গুমোট গরম, আর একটা বীভৎস দম বন্ধ করা রাসায়নিকের গন্ধ। গন্ধটা নাকে যেতেই চিৎকার করে ওঠে সুবিমল। কি ভয়ানক গন্ধ! আমার তো শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এখানে কারো চিকিৎসা কি করে হয়? সুবিমল আর কিছু বলে না, মনে মনে ভাবতে থাকে রমার যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হওয়াটা দরকার। তার জন্য যদি ওকে এখানে ওই নোংরা ভ্যাবসা ঘরটায় ঢুকতেই হয়, তবে অসুবিধা কোথায়? কোনো মতে নিজের নাকটা চেপে ধরে ঘরের ভিতর ঢুকে যায় সুবিমল। আচ্ছা আচ্ছা, কেউ আছেন এখানে? আমার বন্ধু রমা, ওর একটু চিকিৎসা করানোর দরকার। কেউ একটু সাহায্য করবেন প্লিজ। কোনো উত্তর না পেয়ে চারপাশ ঘিরে ঘরটা দেখতে গিয়েই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় ওর। সুবিমল দেখতে পায় ওর চারপাশে নানা সাইজের, নানা আকৃতির কাঁচের বয়াম রাখা, তার প্রতিটার মধ্যে মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কোনো একটা রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা। দেখেই গাটা শিউরে ওঠে তার। এখানে কেউ আছেন? প্লিজ কেউ থাকলে আমাকে সাড়া দিন। সুবিমল বেশ বুঝতে পারে কান্নায় ওর গলাটা ধরে আসছে। ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, মাথার ভিতরটা ভীষণ যন্ত্রণা করছে। তাও শরীরের সব শক্তি একত্রিত করে সুবিমল আবার চিৎকার করে ওঠে, এখানে কেউ আছেন? কথাটা বলার সাথে সাথেই দেখতে পায় ওর ঠিক ডান পাশে একটা ভয়ঙ্কর দর্শন চেহারা এসে দাঁড়িয়েছে। পরনে সাদা অ্যাপ্রন, গলা একটা স্টেথোস্কোপ ঝুলছে, ঠিক যেমনটা ও কলকাতার ডাক্তারখানায় দেখতে পায়। কিন্তু লোকটার মাথাটা দেহের তুলনায় বিরাট বড়। ঠোঁটের দুপাশে বেরিয়ে রয়েছে তীক্ষ্ণ দাঁত, টিকালো নাক, গাল ভাঙা, ঠিক যেন একটা কঙ্কালের গায়ে একটা পাতলা চামড়া জড়ানো। আহ, কি হয়েছে তোমার? এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, জানো না এটা ডাক্তারখানা? এখানে আস্তে আস্তে কথা বলতে হয়। তোমাদের শহরের নার্সিংহোমে গিয়ে তুমি কি এইভাবে চেঁচাও? না ডাক্তারবাবু, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার এক বন্ধুর ভীষণ বড় একটা আঘাত লেগেছে, ওর এক্ষুনি মেডিকেল ট্রিটমেন্ট দরকার। তাই আপনি যদি একটু সাহায্য করেন। দেখো বাবু, আমার কাজ হলো রোগী দেখা, আমি নিশ্চয়ই সেটা করব। তবে এখন আর পারবো না, একটা এমার্জেন্সি কাজ আছে আমার, সেটা আগে অপারেশন করতে হবে, তারপর না হয় দেখছি। না ডাক্তারবাবু, আপনার দুই পায়ে পড়ি, আপনি আমার বন্ধুর জন্য কিছু একটা করুন প্লিজ। ডাক্তারবাবু একটু দেখুন না। ওই যে বললুম, এখন আমি পারবো নি। এখন একটা অপারেশন আছে, একটা অল্প বয়সী মেয়ের পেট কেটে কেউ বা কারা পাকস্থলীটা খেয়ে নিয়েছে, সেটা এক্ষুনি অপারেশন করতে হবে। আজ কি হয়েছে কে জানে, যত কেস আসছে সবই ওই পাকস্থলী খাওয়া। তা হ্যাঁ, চলো বাবু দেখি তোমার বন্ধুর কি হয়েছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমি তাহলে ওকে ডাকি। এখানে কোথাও আছে? না না, তার প্রয়োজন নেই, আমার অপারেশন আমি শুরু করেছি, ও আমার এখানেই তো আছে, তুমি কি দেখবে? আমি মানে আমি কিভাবে? এই তোমার শহরের ছেলেদের ভীষণ দোষ, বুঝলে তো, তোমরা ভীতু হও ভীষণ রকমের। অপারেশন থিয়েটারে একটা তুমি পেট কাটা রোগীও দেখতে পারবে না নাকি? সুবিমল বেশ বুঝতে পারে ও যে শহরে থাকে, শহরে স্কুলে পড়াশোনা করে, এই ব্যাপারটা এনারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই কথায় কথায় ওকে শহরে থাকার কারণে সকলে ঠেস পেড়ে কথা বলছেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায়ান্তর না দেখে ডাক্তারবাবুর সাথে যেতে মনস্থির করে সুবিমল। ওর খুব খারাপ লাগে এভাবে ওকে কেউ ভীতু বললে, কিন্তু সত্যি বলতে কি, ভয় ওর করছে, ভীষণ ভয় করছে, আর সেটাই ওর চোখে মুখে ফুটে বের হচ্ছে। ও সেটা কিভাবে আটকে রাখবে? তাই সে কথাই না গিয়ে
ও আবার ডাক্তারবাবুকে বলল, আপনি দয়া করে রমার চিকিৎসা করুন, ওকে ভালো করে দিন। আরে অত উতলা কেন হচ্ছে তুমি? হবে হবে, সব হবে। ওর নাড়ি ভুড়ি কচু চচ্চড়ি সব ঠিক করে দেবো খন। তুমি নিজেই গিয়ে দেখো না, তোমার বন্ধুর তো চিকিৎসা চলছে। শুনে আকাশ থেকে পড়ে সুবিমল। কি চিকিৎসা? কিসের চিকিৎসা? এভাবে কোনো চিকিৎসা হয় নাকি? তাও পায়ে পায়ে এগিয়ে যায় ঘরের মাঝে পাতা বড় টেবিলটার দিকে। সেখানে কেউ একজন শুয়ে আছে, আপাত মস্তক সাদা চাদরে মোড়া। আর ওই টেবিলটাই এখানকার অপারেশন টেবিল, সেটাও বেশ বুঝতে পারে সুবিমল। তবে কি ওটাই রমা? কিন্তু রমা তো বলল কোথা থেকে যেন আসছে। আর কয়েকটা পা এগিয়ে যেতেই সুবিমল বুঝতে পারে ওই টেবিলের ওপর যাকে শুইয়ে রাখা হয়েছে সে আসলে একজন বৃদ্ধা। তার গালগুলো ভাঙা, অস্থি চর্মসার শরীর, চোখগুলো কোটরে ঢোকা। ইনি কে? ইনি তো রমা নন, কিন্তু একজন বৃদ্ধা। কি বলছো? ইনিই তো তোমার রমা, ইনিই তো আমাদের রমা। আরে ইনিই তো আমাদের প্রতাপগড়ের রাজরানী রমা সুন্দরী দেবী। মানে কি সব বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, তুমি কি কিছু বুঝতে পারছো না? ইনিই তো আমাদের রাজরানী রমা সুন্দরী দেবী। আর আজ তুমি এখানে এসেছো ওনাকে জীবনদান করার জন্য। ওনার সারা শরীর এখন প্রায় সম্পূর্ণ, শুধু বাকি আছে ওনার ওই চোখ দুটি। আজ তুমি তোমার নিজের জীবন ধন্য করার সুযোগ পেয়েছো। তোমার অমূল্য চোখ দুটি ওনাকে দান করো, ঠিক আছে? আর তোমার শরীর থেকে উপড়ে নেওয়া চোখগুলি আমি বসিয়ে দেব রমা সুন্দরী দেবীর চোখের গহ্বরে। তাহলে সম্পূর্ণ হবে ওনার শরীর। নাও নাও, তাড়াতাড়ি করো, বেশি দেরি করো নি। ডাক্তারবাবুর কথাটা শুনে সুবিমলের বুক কেঁপে ওঠে। এসব কি বলছেন উনি? ও তো এসবের কিছুই জানে না। আর ওর চোখ দুটো দিয়ে দিতে হবে মানে? এসব ভাবতে ভাবতেই যে মুহূর্তের সামনের দিকে তাকায় দেখে একটি ভয়ঙ্কর সাঁড়াশির মতো জিনিস নিয়ে সেই ডাক্তার ভদ্রলোক ওর দিকে এগিয়ে আসছে। ওনার মুখে একটা পৈশাচিক হাসি খেলা করছে। ওনার পিছনে অপারেশন টেবিলের উপর উঠে বসেছে সেই বৃদ্ধা মানুষটি। তার সারা শরীর সম্পূর্ণ হলেও শুধু চোখের জায়গাটা ফাঁকা, যেন দুটো কালো গর্ত। তবে কি ওই চোখের কোঠরেই ওর চোখের মণি দুটো বসিয়ে ওই বৃদ্ধার শরীরটাকে সম্পূর্ণ করতে চেয়েছিল ডাক্তারবাবু? কিন্তু কেন? কে এই বৃদ্ধা? আজ আমার কি আনন্দ! আজ আমি আমার কাজ শেষ করে ফিরে যাব মুক্তির পথে। রমা সুন্দরী পিশাচিনীর হাত থেকে আজ আমার মুক্তি, আজ আমার মুক্তি। সুবিমল পুরো ব্যাপারটার আদ্যপান্ত কিছুই বুঝতে পারে না, কিন্তু কোনো মতে সেই ডাক্তার সাজের ভদ্রলোককে এক ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে ছুটে বেরিয়ে যায় সেই ঘর থেকে। ওর সামনে থেকে নিজের মৃত্যুকে দেখেছে, তাই শেষ বাঁচার আশায় ওর সমস্ত প্রাণশক্তি সঞ্চয় করে একবার শেষ চেষ্টা করে দেখে। কোনো রকমে দরজাটা ধাক্কা দিয়ে খুলেই ও বেরিয়ে যায় আবার সেই বাইরের বারান্দায়। আর ওর ঠিক সামনে এবারও রমা দাঁড়িয়ে। পাগলের মতো রমার দুই কাঁধ ধরে ঝাঁকুনি দেয় সুবিমল। এসব কি হচ্ছে রমা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে তোমাকে ওরা অত নৃশংসভাবে হত্যা করলো, তারপরে এখানে এসে আমি শুনতে পাচ্ছি রানী রমা সুন্দরীর কথা। বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তুই দয়া করে আমাকে বুঝিয়ে বল এখানে কি হচ্ছে। তুমি শান্ত হও। এখানে যা কিছু তুমি হতে দেখছো এই সব কিছুই অতীতে ঘটেছে। আর এখানকার প্রতিটা ইট, কাঠ, পাথর সেই সমস্ত নৃশংস ঘটনার সাক্ষী আজও রয়ে গেছে। তবে এখানকার কেউ তা বুঝতে পারে না। এই সমস্ত ঘটনা শুধু দেখতে পাই আমি। তার কারণ এই প্রতিটা ঘটনার সাথে আমি নিজে যুক্ত ছিলাম, আর ছিলে তুমি। সেই কারণেই এই সমস্ত ঘটনাগুলো আজ তোমার চোখের সামনেও
প্রাঞ্জল হয়ে ফুটে উঠেছে। এ তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না তার কারণ তোমার এখন অতীতের কথা কিছু মনে নেই। যদি মনে থাকতো তাহলে তুমি সব বুঝতে পারতে। আচ্ছা, আমি যদি তোর কথা ধরেই নিই, তাহলে তুই আমাকে বল, কি সেই অতীত? আমি জানতে চাই সে কথা। একটা কথা ভেবে দেখেছো, এই যে পুরনো স্কুল বাড়ি, তোমাদের কলকাতাতে তো এরকম আরো অনেক বড় বড় বাড়ি আছে, হয়তোবা এর থেকেও আরো অনেক বড়। তাহলে কেন তোমার মনে এই প্রতাপগড় স্কুল বাড়ি সম্পর্কে এত কৌতূহল? তুমি তো এর আগে কখনো এখানে আসোনি, তাহলে কেন এই প্রতাপগড় স্কুল বাড়ি নিয়ে তুমি এত স্বপ্ন দেখো? না মানে আমার মামার বাড়ি আসলে এই বাড়িটা নিয়ে আমার কৌতূহল হয় ঠিক, কিন্তু তাই হয়তো। না সুবিমল, তা নয়। আসলে আমার মতো তোমার ওই বাড়িটার সঙ্গে বহুদিনের আত্মিক যোগাযোগ রয়েছে। এটা যেমন আমার বাড়ি, মনে তোমারও। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এরকম কি করে সম্ভব? তুই কি বলতে চাস? তুই একজন জাতিস্বর? সে তোমাদের শহুরে ভাষায় তুমি যা ইচ্ছা বলতে পারো, তবে আমি তোমাকে বলছি, এই প্রতাপগড়ের রাজবাড়ি ছিল এক অভিশপ্ত রাজবাড়ি, যে রাজবাড়ি ভেঙে বর্তমানে স্কুল নির্মাণ করা হয়েছে। আর তার জন্যই সেই অভিশাপের ধারা আজও সময়ের খাতে বয়ে চলেছে এই স্কুল বাড়ির মধ্য দিয়ে। মানে? তুমি আমার সাথে এসো সুবিমল, আমি তোমাকে একটা পুরনো চিহ্ন দেখাই। হতেও পারে সেই চিহ্ন দেখে তোমার সব অতীতের কথা মনে পড়ে যাবে। কথাটা বলেই রমা সুবিমলের হাত ধরে হালকা টান দেয়। ওকে রমা কোথাও একটা নিয়ে যেতে চাইছে। সুবিমলও উপলব্ধি করে ওর শরীরটা যেন এখন হালকা পালকের মতো হয়ে গেল। ও ওর পারিপার্শ্বিকতাকে সম্পূর্ণরূপে ভুলে যায় আর রমার নির্দেশ মতো চলতে শুরু করে। ধীরে ধীরে ওরা উঠে আসে 3 তলায়। আবারও সেই সারিবদ্ধ ঘর, আবারও সেই ঘরের দরজাগুলো হাট করে খোলা। একটা ঘরের ভিতরে সুবিমল পরিষ্কার দেখতে পায় উপরের ছাদ থেকে ঠিক বাদুড়ের মতো উল্টো করে ঝোলানো মানুষের অবয়ব। ঘরের ভেতরটা অন্ধকার হলেও ও পরিষ্কার দেখতে পায় সেই মানুষগুলো তীব্র চিৎকার করছে, বাঁচার জন্য আর্তনাদ করছে, আর কোনো একজন সুঠাম চাবুকধারী মানুষ তাতে সেই উল্টানো ঝুলন্ত শরীরগুলোর উপরে মুহুর্মুহু চাবুকের প্রহার করে চলেছে। কি হৃদয় বিদারক সেই অত্যাচার, কি মর্মস্পর্শী এই সমস্ত ঝুলন্ত মানুষের আর্তনাদ। যেন কানের পর্দা ফেটে যাবে সুবিমলের। দুহাত দিয়ে নিজের দুটো কান চেপে ধরে। ও আর পারছে না এই অত্যাচার সহ্য করতে। এই অত্যাচার তো চোখের সামনে দেখাও মহাপাপ। এসব কি হচ্ছে রমা? এই সবই অতীত, কিন্তু আজ তা ঘটমান বর্তমান হয়ে তোমার চোখের সামনে ফুটে উঠছে, ঠিক যেমন রোজ রাতে আমি এগুলো দেখি। কিন্তু কেন? এরা কারা? এইটুকুতেই এত ভেঙে পড়ছো সুবিমল? তবে দেখবে না এর পাশের ঘরে কি হচ্ছে? না 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 না, আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। তা বললে কি হয় সুবিমল? দেখতে তো তোমাকে হবেই। এত এত মানুষকে এত দিন যে কষ্ট দিয়েছ, তার শাস্তি তো তোমাকে ভোগ করতে হবে। আমি মানুষকে কষ্ট দিয়েছি? হ্যাঁ, দিয়েছই তো। তুমি মানে রাজা প্রতাপ নারায়ণ দিয়েছেন। রমার কথা সুবিমল কিছুই প্রায় বুঝতে পারে না, তাই ভ্যাবলার মতো ওর মুখের দিকে চেয়ে থাকে। আর রমা ওকে হাত ধরে টেনে নিয়ে যায় পরের ঘরের দিকে। দরজা দিয়ে ঘরের ভেতরের চোখ পড়তেই চমকে ওঠে সুবিমল। ওখানে তখন 2 জন মানুষ মাটিতে শোয়ানো, আর তাদের শরীর থেকে জীবন্ত অবস্থায় টেনে ছিঁড়ে নেওয়া হচ্ছে তাদের গায়ের চামড়া। আর সেই সমস্ত মানুষগুলোর মর্মভেদী চিৎকারে কেঁপে উঠছে সেই ঘরের প্রতিটা আনাচে আনাচ। না না রমা, আমি আর পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না মানুষের এই কষ্ট। আমাকে এখান থেকে যেতে দাও রমা, আমাকে এখান থেকে যেতে দাও, আমি আর সহ্য করতে পারছি না।
আমার মনে হচ্ছে ওনাদের আর্তনাতে আমার কানের পর্দা ফেটে যাবে। আমার মাথা আর কাজ করছে না। প্লিজ প্লিজ আমাকে তুমি যেতে দাও। তা বললে কি হয়? যদি আমি তোমাকে যেতে দিইও, এই এত দুঃখী দুর্দশাপূর্ণ মানুষ তোমাকে যেতে দেবে না। ওরা এত বছর ধরে প্রতীক্ষা করে থেকেছে শুধু এই আজকের রাতটার জন্য। ওরা ওদের কষ্টের জীবনের থেকে মুক্তি চায়। ওরা চায় ওদের উপরে হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে। সুবিমল মাথা নিচু করে বসে থাকে। সামগ্রিক চিন্তা শক্তি ওর তখন লুপ্ত। ও জানে না ওর কি করা উচিত, ওর কি বলা উচিত। পুরো ব্যাপারটায় ওর নিজের ভূমিকাও বিশ্বাস করে উঠতে পারছে না। এবার আমরা 4 তলায় যাব। সেটাই তোমার আজকের পথ চলার শেষ ধাপ। না না, মানে শেষ দাম মানে কি? চলো, গেলেই দেখতে পাবে। তুমি এখনো অবধি যা যা দেখেছ সে সবই তুমি মানুষের ওপর যে অত্যাচার করেছ তার নিদর্শন। কিন্তু 4র্থ তলায় তোমার জন্য অপেক্ষা করে তারাই আছেন যারা তোমার অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ দিয়েছিলেন। আর তুমি তাদের সমস্ত শরীরগুলোকে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিলে তোমার পোষা বিদেশি হিংস্র কুকুরকে। আর তারপরেও যা কিছু অবশিষ্ট ছিল তার কোনো সৎকার না করে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে জঙ্গলের মধ্যে। নিজেদের মধ্যে মারামারি করে সেগুলোকে কুড়ে কুড়ে খেয়েছিল জংলি শিয়ালের দল। নিঃসার নির্জীব মৃতদেহের মতো সুবিমল পায়ে পায়ে উঠে আসে সিঁড়ির ধাপ বরাবর। আর 4 তলায় উঠে এসেই সিঁড়ির একেবারে সামনের চাতালে ও দেখতে পায় একটা বিরাট বড় তৈলচিত্র। রাজা প্রতাপ নারায়ণের তৈলচিত্রটি অন্ধকারের মধ্যে হলেও পরিষ্কার দেখা যাচ্ছিল, যেন একটা আলোকপ্রভা ফুটে বের হচ্ছিল সেই তৈলচিত্র থেকে। রাজা প্রতাপ নারায়ণের মুখের দিকে তাকিয়েই একটা হিমশীতল স্রোত বয়ে যায় সুবিমলের সুষুষ্ণা বরাবর। কি ভয়ানক হিংসা সেই মানুষটার দু চোখে, কি ভয়ানক ঔদ্ধত্য এবং অহংকার ওনার দাঁড়ানোর শৈলীতে। ছবিতে প্রতাপ নারায়ণের পরনের শিকারের পোশাক, পায়ে হাঁটু পর্যন্ত ঢাকা বুট জুতো, ফুলহাতা বড় জামা বোতাম দিয়ে পরা। আর সব থেকে আকর্ষণীয় হলো ওনার চারা দেওয়া গোঁফ। চেহারা দেখেই বোঝা যায় যথেষ্ট পেশিবহুল পেটানো চেহারা ওনার, খুব অস্বাভাবিক নয়। যদি ওনার নিয়মিত মল্লযুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতাও থাকে। ওনার হাতে শিকারি দোনলা বন্দুক, আর পায়ের কাছে পড়ে একটা বাঘের মৃতদেহ। খুব সম্ভবত এই বাঘটিকে শিকার করার পরেই এই ছবিটা উনি আঁকিয়েছিলেন। আর ওনার পায়ের কাছে দাঁড়িয়ে একটি বিদেশি শিকারি কুকুর, খুব সম্ভবত হাউন্ড প্রজাতি। ওরই নাম টাইসো। সেই ছবির কুকুরটার দিকে চোখ পড়তেই সুবিমল পরিষ্কার বুঝতে পারে কুকুরটার চোখগুলো জীবন্ত, এবং সেটা যেন সরাসরি ওর দিকে তাকিয়ে আছে আর ভয়ঙ্কর রাগে গর্জন করছে। হঠাৎ কুকুরটা সেই ছবি থেকে বেরিয়ে এক লাফ দিয়ে চলে আসে সুবিমলের ঘাড়ের ওপর। এত বড় একটা ভয়ঙ্কর কুকুর অকস্মাৎ ওর দিকে লাফ দেওয়ার জন্য টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় সুবিমল। জ্ঞান সম্পূর্ণ হারাবার আগেও পরিষ্কার বুঝতে পারে ওই হাউন্ড কুকুরটা ওর বুকের উপর এসে দাঁড়িয়েছে। ওর সামনের পায়ের দুটো স্যাঁতস্যাঁতে থাবা থেকে ভয়ঙ্কর একটা দুর্গন্ধ বেরোচ্ছে। সুবিমল নিজের নাকে উপলব্ধি করতে পারে সেই গন্ধ। ওর জিভ লোলুপ শিকারীর মতো সুবিমলের মুখের উপরে। হলদেটে হয়ে যাওয়া তীক্ষ্ণ দাঁতগুলো দেখে ওর হিংস্রতা কত সেটা ভালোই বুঝতে পারে সুবিমল। ধীরে ধীরে ওর চোখের সামনে জগৎটা আবছা হয়ে আসে। জ্ঞান হারায় সুবিমল। আপনি আমাদের ভগবান, আমাদের হুজুর। আপনি যদি আমাদের কথা না শুনবেন তবে আমরা কার কাছে যাব রাজামশাই? শান্ত হও। কি তোমাদের আর্জি বলো? আমার রাজ্যে তো কোনো মানুষের কোনো কষ্ট থাকার কথাই নয়। আমি তো কোনো মানুষের কোনো দুঃখ কষ্ট রাখিনি। যার যা প্রয়োজন তাকে তার প্রয়োজনের থেকে অনেক বেশি দান করেছি শুধুমাত্র রাজ অনুগ্রহে। তবে বলো, কি আর্জি নিয়ে তোমরা আজকে এসেছো? হুজুর, এ কথা সত্য, আজ আপনার দয়ায় আমাদের কোনো কিছুর অভাব নেই।
আমাদের প্রত্যেক পরিবারের যাবতীয় দুঃখ কষ্ট আপনি দূর করেছেন, কিন্তু কিন্তু এর পরেও কি কিছু অবশিষ্ট আছে? তবে বলো। কিন্তু মহারাজ, আমরা এখন আপনার কাছে যে আর্জি নিয়ে এসেছি তা কোনো বস্তুর চাহিদা নয়। আমরা এসেছি আপনার কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবার জন্য, যার প্রতিকার আপনাকেই করতে হবে। বলো বলো, কি তোমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়? আমি এই দেশের রাজা হিসাবে তোমাদের প্রথমেই কথা দিচ্ছি, যদি তোমাদের আর্জি কোনো মনুষ্য দ্বারা নিয়ন্ত্রিত কার্য হয়, তবে আমি তোমাদের সেই আর্জি অবশ্যই রাখব। তার জন্য আমার রাজকোষের যত অর্থই ব্যয় করতে হোক না কেন, আমি তাতে দ্বিতীয়বার ভেবে পিছপা হব না। জয় মহারাজ, জয় মহারাজ, আপনি সত্যি ধন্য মহারাজ, আপনি সত্যি ধন্য, আপনি সত্যি ধন্য মহারাজের জয়। না না, সাধুবাদ দেওয়া পরে হবে। আগে আমার বয়োজ্যেষ্ঠরা আমার প্রণাম নিন আর আশীর্বাদ করুন যেন এইভাবেই আমি আপনাদের সেবা করে যেতে পারি। তারপর আপনারা বলুন, আপনাদের আর্জিটা আসলে কি? মহারাজ, আমরা ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের প্রতাপগড়ের রাজ্যে সত্যিই কোথাও কোনো দুঃখ বা দুর্দশা নেই, কিন্তু প্রতি অমাবস্যার রাত্রে আমাদের এই প্রতাপগড় রাজ্যে কিছু একটা অলৌকিক কাণ্ড ঘটছে। আমরা এই নিয়ে পরপর 3টে অমাবস্যায় এই একই জিনিস উপলব্ধি করতে পেরেছি। তাই আজকে আমরা আপনার কাছে এসেছি। কী রকম অলৌকিক কাণ্ড? কোনো আদি ভৌতিক অলৌকিক কিছু? মহারাজ, প্রতি অমাবস্যার রাত্রে আমাদের রাজ্য থেকে 5টি করে সুলক্ষণযুক্ত ছেলে বা মেয়ে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায়। তারা কোথায় যায়, কিভাবে যায়, তার কোনো খোঁজ আমরা এখনও পাইনি। কিন্তু অমাবস্যার পরের দিন সকাল হলেই সেই সমস্ত হারিয়ে যাওয়া বাচ্চাগুলির দেহ দেখতে পাওয়া যায় সেই জঙ্গলের প্রান্তে। আর সবথেকে বড় কথা হলো, তখন সেই বাচ্চাগুলোর শরীরে কোনো মস্তক থাকে না। আমরা দেখেছি ঠিক প্রতি অমাবস্যাতে এই ঘটনা ঘটেছে। আমাদের ধারণা কোনো তান্ত্রিক বা গুণিন তার নিজের তন্ত্র সাধনার কাজে এদের বলি হিসেবে অর্পণ করেছেন। হতে পারে এই নরশিশুদের বলি তার সাধনার একমাত্র অঙ্গ। তাই রাজ্য থেকে সেই শিশু সন্তানদের নিয়ে এসে তাদের নরবলি দেওয়া হচ্ছে ওই তান্ত্রিকের পুজোতে। রাজা প্রতাপ নারায়ণ অনেক মন দিয়ে প্রজাদের কথা শুনতে থাকেন। কথাটা শুনে ওনার মনে একটা গভীর চিন্তার ছায়া এসে গ্রাস করে। এ কি তবে সত্যি সেরকম কোনো তান্ত্রিক বা গুণিনের কাজ? যদি হয়ও, তবে কি করে তিনি এই গুণিনের প্রকোপ থেকে নিজের পুত্র সম প্রজাদের রক্ষা করবেন? তখনই তিনি প্রজাদের উদ্দেশ্যে কিছু সুরাহা দিতে না পারলেও ওনাদের কথা দেন যত তাড়াতাড়ি সম্ভব উনি এই সমস্যার সমাধান করবেন। আর ওনার কাছে আশ্বাস পানি পেয়ে প্রজারাও নিশ্চিন্তে নির্ভয়ে বাড়ি ফিরে যায়। তারা জানে তাদের সবথেকে বড় আশ্রয়স্থল তাদের পিতৃসম রাজামশাই প্রতাপ নারায়ণ তাদের সমস্যার কথা জানতে পেরেছেন। এবারে সে সমস্যার সমাধান হতে বিশেষ দেরি হবে না। প্রজারা রাজসভা থেকে চলে গেল। মহারাজ প্রতাপ নারায়ণ সেদিনের মতো রাজসভা মুলতুবি ঘোষণা করেন। ওনার নিজের মন মেজাজ ঠিক নেই। এ আবার কি চরম বিপদ ঘনিয়ে এলো প্রতাপগড়ের উপর। যে প্রজাদের উনি নিজের পুত্র সম মনে করেন, তাদের দেখবার জন্য আশু ব্যবস্থা ওনাকে নিতেই হবে। তাই সভা মুলতুবি করে রাজা প্রতাপ নারায়ণ হাঁটা দেন ওনার পরামর্শদাতার কাছে। বৃদ্ধ মন্ত্রীমশাই আজ রাজসভায় আসেননি। উনি শারীরিকভাবে কিঞ্চিত অসুস্থ। তাই রাজন ঠিক করেন নিজেই পরামর্শের জন্য মন্ত্রীমশাইয়ের কক্ষে যাবেন। এত গুরুত্বপূর্ণ বিষয় কখনই ফেলে রাখা যায় না। সেই মতোই রাজা এসে পৌঁছন মহামন্ত্রী সুরবর্মার কক্ষে। মহামন্ত্রী, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের রাজ্য নতুন এক বিপদের সম্মুখীন হয়েছে। আমার কাছে আজ প্রজারা এসেছিলেন। তারা বলছে প্রতি অমাবস্যায় নাকি রাজ্য থেকে হারিয়ে যাচ্ছে 5 জন সুলক্ষণযুক্ত কিশোর কিশোরী। হ্যাঁ মহারাজ, আমি তা জানি। আমি শুনেছি। আমার গুপ্তচররা আগেই আমাকে সে সংবাদ দিয়েছে। তাহলে সেই সংবাদ পাওয়ার পরেও নিশ্চুপে বসে তো থাকা যায় না মহামন্ত্রী। আমাদের তো এক্ষুনি কিছু একটা পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ মহারাজ, সে ব্যবস্থা আমি অবিলম্বেই নিয়েছি। ব্যবস্থা করেছেন? কি ব্যবস্থা করেছেন?
মহারাজ, আমাদের রাজ্য থেকে এই যে ছেলেরা হারিয়ে যাচ্ছে, তাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়াগত মিল আমি দেখেছি। এদের প্রত্যেকেরই বয়স 12 বছরের মধ্যে এবং এরা প্রত্যেকেই ব্রাহ্মণ সন্তান। তাই আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, কেউ তার তান্ত্রিক ক্রিয়া করার জন্য এদের বলিদানের উদ্দেশ্যে নিয়ে যায়, আর পরের দিন সকালবেলা এই কারণেই তাদের মুন্ডহীন দেহ পাওয়া যায় জঙ্গলের ধারে, যা আমার এই অনুমানকে আরও বলিষ্ঠ করে। তাই আমি আমার গুপ্তচরদের সেখানে নিয়োগ করেছি, যারা সামনের অমাবস্যার দিন রাজ্যের এই সমস্ত সুরক্ষণযুক্ত 12 বছরের ব্রাহ্মণ সন্তানদের উপর নজর রাখবে। কে তাদের অপহরণ করতে আসে তা তারা বুঝতে পারবে, আর তারপরই তাদেরকে আটক করব আমরা। আমাদের অনুসন্ধানের কাজ এইভাবেই এগিয়ে নিয়ে যাব আমরা। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, এই অমাবস্যা থেকে কোনো শিশুকে আর হত্যা করা হবে না। এই প্রতাপগড়ের মহামন্ত্রী সুরবর্মার অঙ্গীকার তার রাজার কাছে। সত্যি মহামন্ত্রী, আপনার দায়িত্ববোধে আমি আপ্লুত। আমি জানি দেশের মহামন্ত্রী হিসাবে আপনি শ্রেষ্ঠ, আর সেই কারণেই আপনি দেশবাসীর উপরে এই ভয়ঙ্কর অভিশাপের ছায়া নেমে আসতে দেবেন না। আপনি ধন্য মহামন্ত্রী, আপনি ধন্য। নিজের প্রশংসায় আপ্লুত হয়ে মহামন্ত্রী সুরবর্মা মহারাজার চরণ স্পর্শ করে প্রণাম জানাতে চায়, আর তখনই তাকে নিজের বুকে আলিঙ্গন করে নেন রাজা প্রতাপ নারায়ণ। হে মহামন্ত্রী, আপনার কর্মনৈপুণ্যে এবং দায়িত্ববোধে আমি আপ্লুত। তাই আপনার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে। নিজের 2 হাত প্রশস্ত করে রাজা প্রতাপ নারায়ণ সুরবর্মাকে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসেন। সুরবর্মাও ওনাকে জড়িয়ে ধরেন। ঠিক তখনই একটা ধারালো ভোজালি, যেটা রাজা প্রতাপ নারায়ণ লুকিয়ে এনেছিলেন ওনার রাজ পোশাকের মধ্যে করে, আমূল বসিয়ে দেন সুরবর্মার পিঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন সুরবর্মা। ওনার পার্থিব শরীরটা কয়েকবার কেঁপে স্তব্ধ হয়ে যায়। তারপর রাজা প্রতাপ নারায়ণ 2 বার হাততালি দিতেই ঘরের বিভিন্ন গুপ্ত অন্তরাল থেকে বেরিয়ে আসেন ওনার অতি বিশ্বস্ত 5 জন সৈনিক। তাদের উদ্দেশ্যে রাজা নির্দেশ দেন, অবিলম্বে সুরবর্মা স্ত্রী হেমবতী এবং ওর কন্যা মঞ্জিরাকে হত্যা করে 3টি মৃতদেহ যেন গহীন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসা হয়, যাতে শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে তাদের ওই দেহাবশেষ। আর কেউ কোনোদিন এই সুরবর্মার অন্বেষণের কথা যেন জানতে না পারে। বিশ্বস্ত সৈনিকদের হাতে এ কাজের গুরুদায়িত্ব অর্পণ করে রাজা প্রতাপ নারায়ণ এগিয়ে যান ওনার গন্তব্যের দিকে। এবার ওনার গন্তব্য রাজবাড়ির একেবারে দক্ষিণ পশ্চিম কোণে মাটির নিচে সেই গুপ্ত প্রকোষ্ঠ, যেখানে বসবাস করেন রাজা প্রতাপ নারায়ণের আরাধ্য তান্ত্রিক শ্রী ত্রিকাল ভৈরব, সকল লোকচক্ষুর আড়ালে। রাজামশাই দ্রুত পায়ে এগিয়ে যান সেই গুপ্ত প্রকোষ্ঠের দিকে। তাকে তার গুরুদেবকে অবিলম্বে জানাতে হবে। ওনাদের এই ষড়যন্ত্রের কথা দেশবাসী বুঝতে পেরে গেছে। যদি এর পরেও এক্ষুনি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তবে হয়তো এতদিন পরেও অসম্পূর্ণ রয়ে যাবে রাজা প্রতাপ নারায়ণের এতদিনের সাধনা, যা তিনি কিছুতেই হতে দিতে পারেন না, কিছুতেই না। এইসব ভাবতে ভাবতেই দীপ্ত পদক্ষেপে গুরু ত্রিকাল ভৈরবের গুপ্ত প্রকোষ্ঠে প্রবেশ করেন মহারাজ। গুরুদেব, গুরুদেব, একটা ভয়ঙ্কর খবর আছে গুরুদেব। গুরুদেব ত্রিকাল ভৈরব তখন সদ্য সাধনায় বসেছেন। উনি ওনার পঞ্চমুণ্ডির আসনে ত্রিবক্র অষ্টদ্ধি মুদ্রায় উপবিত, কিন্তু ওনার ভক্তের হৃদয়ের আকুলতা ওনার মনে স্পর্শ করে যায়। উনি বেশ বুঝতে পারেন রাজা প্রতাপ নারায়ণ ভীষণ উদ্বিগ্ন। ধ্যান মুদ্রা পরিত্যাগ করে উনি চোখ খোলেন। রক্তের মতো লাল ওনার 2 চোখ, আর তার ঠিক মাঝখানে সবুজ মণিগুলো যেন ওনাকে সাক্ষাৎ শয়তানের দূত হিসেবে প্রতিষ্ঠা করে। ওনার গলায় যেন মেঘের গর্জন। কি হয়েছে মহারাজ? আপনি এত বিচলিত কেন? দেশের প্রজারা সন্দেহ করছে আমার মন্ত্রী সুরবর্মা গুপ্তচর প্রেরণ করেছিল
সামনের অমাবস্যায় সেই ছেলেগুলোকে অপহরণকারীদের উপর নজর রাখার জন্য। এই কথা এখন দেশে কে কে জানে? কেউ নয়, আমি সুরবর্মা আর ওর গোটা পরিবারকে গলা কেটে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আছে শুধু সেই গুপ্তচররা। ওরা সংখ্যায় 8 জন, কিন্তু তারা কারা তা আমি জানি না। ওরা মহামন্ত্রী সুরবর্মার নিজস্ব প্রশিক্ষিত বাহিনী, যাদের আত্মগোপন করে রাখার বিশেষ প্রশিক্ষণ দিয়েছিলেন সুরবর্মা। মহারাজ, মনে রাখবেন ওদের প্রত্যেককে এমন ভয়ঙ্কর মৃত্যু দিতে হবে যাতে করে আর কেউ কোনোদিন এই ব্যাপারে দ্বিতীয়বার ভাবার অবকাশ না পায়। আমি ধ্যান যোগে ওদের প্রকৃত স্বরূপ আর পরিচয় জেনে নিয়ে আপনাকে জানাচ্ছি। আপনি আগামীকাল রাত্রের মধ্যেই তাদের প্রত্যেককে গ্রেফতার করার ব্যবস্থা করুন, আপনার বিশ্বস্ত সেনাদের বলে। মনে রাখবেন, এদের মৃত্যু হতে হবে ভয়ঙ্করতম, যাতে স্বয়ং মৃত্যুও এদের মৃত্যু দেখে ভয় কেঁপে ওঠে। আর এই সামনের অমাবস্যায় আপনাকে আরো 5টি বলি দিতেই হবে, না হলে আপনার সাধনা অসম্পূর্ণ রয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, আপনি কিছু ভাববেন না। আপনি শুধু ওদের পরিচয় আমাকে জানান। আমি ওদের এত ভয়ঙ্কর মৃত্যু দেব যে স্বয়ং মৃত্যু ওদের দেখে ভয় পাবে, আর কেউ কখনো আমার উপর সন্দেহ করার কথা ভাবতেও পারবে না। আপনি এখন যান মহারাজ, আমার সান্ধ্যকালীন পুজো এখন অসম্পূর্ণ। আমাকে আমার কাজ করতে হবে। আজ ঠিক মধ্যরাত্রে আপনি আর একবার আসবেন। মধ্যরাত্রে? কেন? আমি বরং কাল সকাল হলে। আপনাকে আমি যেরকম বলেছি আপনি সেই রকমই করবেন, কথাটা মনে থাকে যেন। আচ্ছা, তাই আসবো। আপনার আদেশ শিরোধার্য। রাজা প্রতাপ নারায়ণ তখনকার মতো বের হয়ে যান ত্রিকাল ভৈরবের গুপ্ত ঘর থেকে। ফিরে আসেন ওনার অন্তর্মহলে। উনি জানেন মহামন্ত্রী সুরবর্মার অতি সক্রিয়তায় ওনার এতদিনের সাধনা আজ প্রশ্নের মুখে। দেশের সাধারণ প্রজারা সন্দেহ করছেন কিছু একটা অলৌকিক কাণ্ড নিশ্চয়ই ঘটছে, আর সেই সন্দেহের তীর রাজা মশাইয়ের দিকে ধেয়ে আসার আগেই তাকে সমূলে বিনাশ করতে হবে। একটা গভীর চিন্তা রাজাকে জড়িয়ে ধরে, আর সেই উৎকণ্ঠা ছেয়ে ফেলে ওনার মুখমণ্ডলে। রাজা, আপনার কি হয়েছে? আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? দেশে কি কোনো বিপদ এসেছে? না হলে আপনার মতো মহাপরাক্রমী রাজা কি বিষয় নিয়ে এত চিন্তিত? না না রানী, চিন্তার কি আছে? সে তো ঠিকই, দেশের সর্বত্র যেখানে আনন্দ বিরাজমান, প্রজারা রাজা প্রতাপ নারায়ণকে ঈশ্বরের চোখে দেখেন, সেখানে দেশের নরপতির তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। না, তা নয় রানী। রাজকার্যে নানা সুবিধা অসুবিধা তো থাকেই, আর তুমি তো সেসব জানোই। হ্যাঁ, সে তো থাকবেই, সেটাই তো রাজকার্যের নিয়ম। তবে সেই সামান্য অসুবিধা রাজা প্রতাপ নারায়ণের মুখে চিন্তার বাতাবরণ তৈরি করছে, এটা কাম্য নয়। অবশ্য সেটা যদি রাজা মশাইয়ের এমন কোনো গুপ্ত ইচ্ছে পূরণে বাধা হয় যা তিনি ছাড়া আর কেউ জানেন না, তবে ব্যাপারটা আলাদা। তুমি এভাবে কেন কথাগুলো বলছো রানী? আমি তো দেশের সকলকে ভালো রাখার জন্য সাধ্যাতীত প্রচেষ্টা করি, তাই তাদেরকে ভালো রাখা ছাড়া আমার আর কি বা অভিষ্ট থাকতে পারে বলো তো? থাকতেই পারে, হয়তো নিজের জন্য, নিজের মনের কোনো সুপ্ত ইচ্ছা পূরণ করার জন্য, পার্শ্ববর্তী রাজ্য সুন্দরগড়ের রানী পদ্মিনীকে নিজের করে পাওয়ার জন্য। রানী রমা সুন্দরীর কথা শুনে চমকে ওঠেন রাজা। রানী পদ্মিনীকে নিজের করে পাওয়ার জন্য তার এই পরিকল্পনার কথা তো তিনি নিজে আর গুরুদেব ত্রিকাল ভৈরব ছাড়া আর কেউ জানেন না।
তবে রানী রমা সুন্দরী কি করে তার কথা জানল? এ তুমি কি বলছো রানী? আমি কি ভুল বলছি রাজা? রানী পদ্মিনীকে যে আপনি মনে মনে কামনা করেন সে কথা আমি জানি, আর সেই কারণেই 3 বার সুন্দরগড় আক্রমণ করেও পদ্মিনীকে লাভ করতে ব্যর্থ হয়ে আপনি বেছে নিয়েছেন শ্রী নিষ্টক বশীকরণ বিদ্যার আশ্রয়। অমোঘ সেই বিদ্যার প্রয়োগ। সফলভাবে সেই বিদ্যা প্রয়োগ করতে পারলে রানী পদ্মিনী নিজে এসে ধরা দেবেন আপনার খাঁচায়। কোনো প্রতিরোধ তাকে আটকে রাখতে পারবে না। তবে এসব মিথ্যা, এসব তোমার কল্পনা রানী। তুমি আমার একমাত্র প্রেয়সী। তুমি ছাড়া আর কারোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। বিশ্বাস করো, বিশ্বাস করো, আর 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 কারোর ওপর আমার কোনো আকর্ষণ নেই। মিথ্যা বলবেন না রাজন, আমি সব জানি। এই অমোঘ শ্রীনিষ্টক বশীকরণ বিদ্যার জন্য আপনি প্রতি অমাবস্যায় আপনার গরু ত্রিকাল ভৈরবের সাথে সাধনা করেন কাম পিশাচিনীর, আর তার জন্যই আপনাকে প্রতি অমাবস্যায় বলি দিতে হয় 5টি নর শিশুকে। আপনি মহামন্ত্রী সুরবর্মাকে হত্যা করেছেন, কিন্তু উনি সমস্ত কথাই আমাকে রানী রমা সুন্দরীর কথা শেষ হওয়ার আগেই রাজা প্রতাপ নারায়ণ তার হাতে ধরা লুকোনো ছুরিটা বসিয়ে দেয় রানীর পেটে, আর লম্বা লম্বি টান দিতেই রানী রমা সুন্দরীর অঙ্কদের সম্পূর্ণ বিদীর্ণ হয়ে যায়। রাগে চিৎকার করে ওঠেন প্রতাপ নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, আমি কামনা করি রানী পদ্মিনীকে, আর তাকে লাভ করার জন্য যা করতে হয় আমি তাই করব। যত বলি দিতে হয় আমি দেব। যদি দরকার পড়ে আমার নগরের সমস্ত শিশুদের আমাকে বলে দিতে হবে। ওই পিশাচিনীর সামনে আমি তাতেও পিছপা হব না। হেসে ওঠেন রাজা। হাসির শব্দে ধর্মর করে উঠে বসে সুবিমল। উদ্ভ্রান্তের মতো তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো রমার দিকে। ওর চোখে তখন একরাশ প্রশ্ন। ওর এখন মনে পড়ে গেছে অতীতে ঘটে যাওয়া সেই নারকীয় হত্যালীলার কথা। ও নিজেই ছিল রাজা প্রতাপ নারায়ণ, আর রমা ছিল ওর পাটরানী রমা সুন্দরী, যাকে ওর লুকানো ছুরি দিয়ে পেট কেটে হত্যা করেছিল নিজ হাতে। আর তারপরে পেটের সমস্ত পৌষ্টিক প্রণালী তন্ত্রগুলি খাইয়ে দিয়েছিল ওনার পোষা শিকারী কুকুর টাইসোকে। সুবিমলের হুঁশ ফেরে। তখনও তার সামনে রাজা প্রতাপ নারায়ণের সেই বিরাট বড় তৈলচিত্রটা, যার নৃশংস চাহনি সরাসরি তাকিয়ে আছে সুবিমলের দিকে। একটা গভীর অপরাধ বোধ ওকে আঁকড়ে ধরে। যে নরাধমের কাজ ও পূর্বজন্মে করেছে তার জন্য সুবিমল নিজেও এখন লজ্জিত। ওর এখন বেশ মনে পড়ছে সেই সমস্ত 8 জন গুপ্তচরকে ওর পোষা বাহিনী দিয়ে ধরে আনিয়েছিলেন রাজা প্রতাপ নারায়ণ, আর তারপর তাদের মৃত্যু অবধি যে অকথ্য অত্যাচার করা হয়েছিল সেই সব কিছুই চাক্ষুষ করেছে সুবিমল একটু আগে। কারোর শরীর থেকে জীবন্ত ছিঁড়ে নেওয়া হয় তাদের গায়ের চামড়া। অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে প্রাণ হারায় সেই মানুষগুলি। আবার কাউকে কড়ি বর্গা থেকে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে ততক্ষণ অবধি চাবুক মারা হয় যতক্ষণ না তার শরীর থেকে শেষ প্রাণবায়ু বের হয়ে আসে। এইভাবেই রাজা প্রতাপ নারায়ণ তার উপরে ওঠা অভিযোগের সমস্ত কটা উৎস বিনষ্ট করে দেন, যাতে আর কেউ কোনো দিন জানতে না পারে রাজার সেই চক্রান্তের কথা। সুবিমল, এই সব কিছু তোমাকে দেখানোর কারণ একটাই, এনাদের মুক্তি দেওয়া। বশীকরণ বিদ্যার মাধ্যমে রানী পদ্মিনীকে তুমি নিজের করে পেতে চাইলেও তার সাথে সাথে তুমি বলি দিয়েছিলে সেই শত সহস্র মানুষকে যাদের আত্মা আজও প্রেত রূপে অবস্থান করে আছে এই রাজবাড়িতে। আর ক্রমে রাজবাড়ির বেশিরভাগ অংশ ভেঙে পড়লেও এই সামান্য অংশটুকুকে মেরামত করে তৈরি হয় প্রতাপগড় স্কুল বাড়ি।
তাই সময়ের নিয়মে স্কুল বাড়ির ঘরগুলোতেও আটকা পড়ে থেকে যায় সেই প্রেতেদের দল। এই বাড়ির প্রতিটা ইট, কাঠ, পাথরে তাদের ক্রন্দন, তাদের আর্তনাদ আজও আবদ্ধ হয়ে পড়ে আছে। আর তাদের যতক্ষণ না মুক্তিদান করা হবে, তখন তারা এইভাবেই কষ্ট পাবে। তাহলে রমা, এখন আমাদের কি করণীয়? করণীয় একটাই, তোমাকে এই সমস্ত আটকে পড়া প্রেতাত্মাদের মুক্তি দিতে হবে। না হলে এই প্রেতেদের প্রতিহিংসায় সব কিছু তারা শেষ করে দেবে, আর তাদের সবার প্রথম বলি হবে তুমি নিজে। দেখো রমা, স্কুল বাড়ির প্রতি যে আমার একটা অদ্ভুত আকর্ষণ ছিল, তার কারণ আমি এখন বুঝতে পারছি। আর এই কথা ঠিক, এখানে আসার সময় আমার মনের কিছুটা ভয়ের উদ্রেক হয়েছিল, কিন্তু এখানে এসে আমার অতীতের করা সব কিছু মনে পড়ার পর আর আমার মনে বিন্দু মাত্র ভয় নেই। তাই এরা যদি আমাকে শেষ করে দিতে চায়, তাতে আমি বিন্দু মাত্র বাধা দেব না। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় ব্যাপার হলো এদের মুক্তি। সেটা কি করে করা যায় তুমি আমাকে বলো। সুবিমল, যতদূর আমরা জানি, রাজা প্রতাপ নারায়ণের সাধনা সম্পূর্ণ হয়নি। কারণ সুন্দরগড়ের রানী পদ্মিনী যেমন ছিলেন অসামান্য রূপবতী, তেমনি তার ভেতর ছিল দৈবিক শক্তির প্রকাশ। তাই তাকে ত্রিকাল ভৈরবের সম্মোহনী বশীকরণ বিদ্যা কাবু করতে পারেনি। সেই রাগে তার সমস্ত পরিবারকে হত্যা করেন রাজা প্রতাপ নারায়ণ। আর শেষ পর্যন্ত রানী পদ্মিনী তার মায়ায় আবদ্ধ করে রাজা প্রতাপ নারায়ণকে ওনারই হোমকুণ্ডে জীবন্ত দগ্ধ করে হত্যা করেন। শেষ হয় ওনার পাপের, কিন্তু মুক্তি হয় না ওনার আবদ্ধ করে রাখা প্রেতেদের। তাদেরকে মুক্ত করার জন্য ওই পরিবারের উত্তরসূরিরা অনেক পূজা অর্চনা করলেন, কিন্তু কিছুই হয়নি। বন্দি আত্মারা আজও মুক্তি পায়নি। তারা সম্ভবত এমন কোনো গুপ্ত পাশে আবদ্ধ হয়ে পড়ে আছে, যাদের সাধারণ পুজোতে মুক্ত করা সম্ভব হয়নি। আর সেই জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। কারণ তান্ত্রিক ত্রিকাল ভৈরবের মারণ পাশ একমাত্র রাজা প্রতাপ নারায়ণ ছাড়া আর কেউ জানতেন না। তাই এই মুক্তি সম্ভব হয়নি। না 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 না, ওভাবে হবে না। আমি জানি ত্রিকাল ভৈরব একটা গুপ্ত পদ্ধতিতে ওনার সব সাধনালব্ধ ফল একটা গুপ্ত লোহার কুঠুরিতে, একটা নরকরটিতে লুকিয়ে রাখতেন। সেই কুঠুরি থেকে ওই নরকরটি ভেঙে আবদ্ধ আত্মাদের মুক্তি না দিতে পারলে ওরা মুক্তি পাবে না রমা। কোথায় আছে সেই গুপ্ত প্রকোষ্ঠ? তবে আমরা এক্ষুনি সেখানে যাই, চলো। ওই প্রকোষ্ঠ ছিল তান্ত্রিক ভৈরবের ঘরের দেওয়ালে। যদি খুব ভুল না করি, আমরা তাহলে একতলা দিয়ে ওঠার সময় যে চার চৌকো জায়গাটা দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটাতেই ছিল তান্ত্রিকের ঘর। আর তাই ওই ঘর থেকে আসা অভিশপ্ত আলোর প্রবাহ আমি দেখতে পেয়েছিলাম, যা খুব সম্ভবত কুলুঙ্গিতে পুঁতে রাখা সেই নরকরটি থেকে আসছিল। সেই তান্ত্রিক আমাকে বলেছিল ওই নরকরটি নাকি আর কারণ নয়, ওনার দীক্ষাগুরুর। ওনার দীক্ষাগুরু ওনাকে বারবার নিষেধ করেছিলেন ওনার অর্জিত যোগফল খারাপ কাজে ব্যয় না করতে, কিন্তু উনি সে কথা শোনেননি। তবে ওনার দীক্ষাগুরু ওনার পথ রোধ করতে চাইলে ত্রিকাল ভৈরব ষড়যন্ত্র করে তাকে হত্যা করে, তার মস্তক ছিন্ন করে ব্যবহার করেন নিজের নিয়ন্ত্রণের কাজে। আর তার নরকরটিতেই উনি লুকিয়ে রাখতেন সব গোপনীয় দ্রব্য। আমার ধারণা সেই নরকরটিটাই আমাদের খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই ঘরের পশ্চিম দিকের দেওয়ালে একটা লোহার তৈরি কুলুঙ্গি আছে, যার ভিতরে আমি মোমবাতি লুকিয়ে রেখে আসি। কিন্তু আমি যতদূর দেখেছি, ওই কুলুঙ্গিতে তো আরও বেশ কয়েকটা জিনিস আছে। তবে কি তার ভিতরেই কোনোটা সেই নরকরটি? রমার কথা শেষ হতেই সুবিমল দুর্বার গতিতে সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর ওর পেছনে রমা। রমাকে দেখার জন্য পিছন ফিরে তাকাতেই সুবিমল দেখতে পায় শয়ে শয়ে অশরীরী ওদের পিছনে ধেয়ে আসছে।
তাদের প্রত্যেকের চোখ সাদা, কিন্তু তাদের আক্রোশ থেকে বোঝা যাচ্ছে সুবিমলকে এখান থেকে যেতে দিতে তারা চায় না। তারা ভয়ঙ্করভাবে আর্তনাদ করতে করতে এগিয়ে আসতে থাকে। বাবা, ও বাবা, তুই কোথায় যাচ্ছিস বাবা? আমাদের জীবনগুলো, আমাদের পরিবারগুলো শেষ করে দিয়ে তুই কোথায় পালাচ্ছিস বাবা? তুই কি ভেবেছিস এত এত মানুষের চোখের জলের পরেও তুই শান্তিতে থাকতে পারবি? সুবিমল অবাক চোখে দেখে ইনি তো সেই বৃদ্ধা মানুষ যাকে ও দেখেছিল এখানকার অপারেশন থিয়েটার নামে জায়গাটায়। কিন্তু এই কথাটা খেয়াল হওয়ার সাথে সাথেই চমকে ওঠে সুবিমল। আচ্ছা, ডাক্তারবাবুর সাথে সজ্জিত লোকটি তো বলেছিল অপারেশন টেবিলের উপর যিনি আছেন তিনি তো রানী রমা সুন্দরী। তার মানে তিনি বৃদ্ধ বছর অবধি জীবিত ছিলেন, আর এই মুহূর্তেও মুক্তি পাওয়ার আশায় চাতক পাখির মতো অপেক্ষা করে আছেন। কিন্তু রাজা প্রতাপ নারায়ণ যে রমা সুন্দরীর পেটে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করেছিলেন সেই কথা তো সম্পূর্ণ সত্য নয়। তবে এই বৃদ্ধাটি কে? আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমাদের আজকের মধ্যে সম্পূর্ণ কাজ সমাধান করে যেতেই হবে। দাঁড়াও রমা, আমার মনে হয় ব্যাপারটা এতটা সহজ না। এর পিছনে লুকিয়ে আছে আরো কোনো একটা ঘটনা যা আমরা কেউ প্রত্যক্ষ করি, আর তারই ফল ভোগ করতে হচ্ছে আমাদের। দেখো রমা, যে সমস্ত ছোট ছোট ছেলেদের রাজা প্রতাপ নারায়ণ বন্দী করে রেখেছিলেন তারা অথবা তার পূর্বে বলি দিয়েছিলেন, তারা সকলেই প্রেতাত্মা হয়ে এখানে রয়ে গেছে। এর পাশাপাশি সেই 8 জন গুপ্তচর, তাদের অসম্ভব কষ্ট দিয়ে হত্যা করা হয়েছিল, তাদেরও পরিণতি আমরা উপরতলার ঘরেই দেখেছি। তাহলে এই বৃদ্ধা কি? আমার মনে হয় আমাদের এখন সেই কলঙ্গিতে গিয়ে নরকরটি বের করে এনে সেই সমস্ত প্রেতাত্মাদের মুক্তি দিতে হবে। আমরা অনেক দেরি করে ফেলেছি, তুমি তাড়াতাড়ি এসো, সময় নষ্ট না করে। প্রাথমিকভাবে রমার কথায় উদ্বুদ্ধ হয়ে সুবিমল নিচে নামতে শুরু করলেও হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়ে। তার পিছন ঘুরে সে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে সেই বৃদ্ধা পিশাচিনীর দিকে। সুবিমলের এহেন পথ পরিবর্তন দেখে চিৎকার করে ওঠে রমা। তুমি কি করছো? যেও না ওর কাছে। তুমি বুঝতে পারছো না, তুমি যদি ওর নাগালের মধ্যে গিয়ে পড়ো তবে ওই পিশাচিনী তোমাকে শেষ করে দেবে। না রমা, তা নয়। এই পিশাচিনীর নাগালের মধ্যে আমি এর আগেও পড়েছিলাম। আমাকে যদি শেষ করে দেওয়ারই হতো তবে সে তার আগেই করতে পারত, কিন্তু সে সেটা করেনি। তার মানে এই বিষয়ে তিনি এমন কেউ একজন যার কাছে লুকিয়ে আছে আরো বড় রহস্যের চাবিকাঠি। সুবিমলকে ফিরে আসতে দেখে সেই পিশাচিনী আনন্দে আবার বলে ওঠেন, হায় সুবিমল, হায়, তোর জন্য আমি এত বছর ধরে শুধু অপেক্ষা করে আছি। আমার এই শরীরের প্রতিটা কোষ, প্রতিটা অণু পরমাণু তোকে পাবার জন্য দীর্ঘদিন ধরে লালায়িত। হায়, আমার এই শরীরকে তুই শীতল কর, আমাকে তুই তৃপ্তি দে। হে কি মঞ্জিরা, আজ তোমার সমস্ত ছলাকলার অবসান হয়েছে। এ কি পরিণতি করেছো তুমি তোমার? তোমার সেই দেহ সৌষ্ঠব আজ সময়ের চক্রে যে জরাগ্রস্ত। তোমার এই হৃত লাবণ্যের শরীর আর যে কোনো পুরুষ মানুষকে আকৃষ্ট করতে পারবে না মঞ্জিরা। আমার দরকার নেই, আমার কাউকে তো আর দরকার নেই। আমি শুধু আমার রাজা প্রতাপ নারায়ণকে পেলেই খুশি, আর আমার কাউকে লাগবে না। না মঞ্জিরা, তুমি এবারও ব্যর্থ হয়েছ। রাজা প্রতাপ বর্মনের মনে সেদিনও যেমন শুধু রানী রমা সুন্দরী ছিল, আজও ঠিক সেই রকমই সেই আছে। তুমি রাজা প্রতাপ নারায়ণকে কোনোদিনই তোমার মনের মতো করে পাবে না। কিন্তু তুমি কি এখন বুঝতে পেরেছ তোমার লোভ আর শারীরিক চাহিদা কতগুলো নিষ্পাপ মানুষকে হত্যা করেছে? আরে সাধারণ দেশবাসীর কথা বাদই দাও, তুমি তো চক্রান্ত করে তোমার বাবা মহামন্ত্রী সুরবর্মা আর তোমার মা হেমবতীকেও হত্যা করেছ। তান্ত্রিক ত্রিকাল ভৈরব, সে তো তোমার গুরু ছিল, আমি তো তাকে চিনতামও না। কিন্তু তুমি তোমার মিথ্যে দিয়ে এমন একটা জাল বুনেছিলে যাতে প্রত্যেকের সন্দেহের তীর ঘুরে যায় আমার দিকে।
তুমি তোমার বাবা সুরবর্মা, রানী রমা সুন্দরী আর আমার পুত্র সম দেশবাসীদের আমার আমার বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিয়েছিলে। আর শুধু তাই নয়, তুমি আমার পার্শ্ববর্তী নগরী সুন্দরগড়ের রাজাকে আমার নামে মিথ্যা চিঠি লিখে এটা প্রমাণ করার চেষ্টা করেছিলে আমি রানী পদ্মিনীর লোভে এই তান্ত্রিক ক্রিয়া করাই। কিন্তু কিন্তু আসলে সমগ্র পরিকল্পনাটাই ছিল তোমার। এসব কথা অতীত রাজন। সময়ের গ্রাসে সেসব কিছু মিলিয়ে গেছে, কিন্তু দেখুন, আমি আজও অপেক্ষা করে আছি আপনার জন্য। এ তোমার আরেক ভুল ধারণা মঞ্জিরা। সময় চক্র কারোর জন্য কখনো প্রতিহত হয় না, তার গতি অবিচল, অবিনশ্বর। তাই দেখো, তুমি যে প্রচেষ্টা করেছিলে সময়কে বিপরীত খাতে পরিবর্তিত করার, সেই প্রচেষ্টা সম্পূর্ণ রকম ভেঙে পড়েছে। আমি আজও তোমার হইনি, আর আমার মনে আজও রানী হিসাবে রমা সুন্দরী বিরাজ করছেন। আর হ্যাঁ, সুন্দরগড়ের রানী পদ্মিনীর প্রতি আমি আজও আমার মনে সেই শ্রদ্ধায় পোষণ করি, যা প্রথম দিন থেকে করে এসেছি। তাই তুমি সব দিক থেকে ব্যর্থ। ব্যর্থ? কিসের ব্যর্থ? আমি কখনো হারতে পারি না। আমি যদি আমার সিদ্ধির জন্য 108টি নরবলি দিতে পারি, তবে শেষ যোগবলকে রক্ষা করার জন্য আমি আরো শত শত মানুষের প্রাণ নিতে পারি। তাতে আমার কোনো কিছু ক্ষতি হবে না। বুঝতে পেরেছ মঞ্জিরা, কেন তোমাকে আজ সবকিছু হারাতে হলো? তার কারণ তুমি সবকিছুই প্রতিষ্ঠা করতে চেয়েছিলে নৃশংস তান্ত্রিক বলে প্রভাবে। কিন্তু সাধারণ মানুষকে কোনোদিনও তুমি ভালোবাসোনি। তাই তোমার সব কিছু থাকতেও তুমি আজ নিঃস্ব। তুমি আমাদের প্রত্যেকের মনে প্রত্যেকের প্রতি একটা চরম অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছিলে, কিন্তু বাস্তবে দেখো, আজ সেই মৃত্যু ফাঁদে শুধুমাত্র তোর জন্য কষ্ট পেয়ে চলেছ তুমি। হ্যাঁ, তুমি। না রাজা প্রতাপ নারায়ণ, এভাবে বলবেন না। আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন। আমি এত বছর ধরে শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি। সেদিন যেমন তোমার প্রচেষ্টা সফল হয়নি, ঠিক তেমনই এবারেও তোমার প্রচেষ্টা সফল হবে না মঞ্জিরা। সত্যের কাছে, ভালোবাসার কাছে আর তোমাকে মানতেই হবে। আর হ্যাঁ, আমার এই বিরাট তৈলচিত্রটি, সেটা তো তোমার হাতে আঁকা, তাই না? আমি সেই তৈলচিত্রটি দেখেই বুঝতে পেরেছিলাম বৈচিত্র্যে আমার মুখের উপরে অর্পিত অহংকার এবং হিংস্রতা, সেটা তোমার হাতে আঁকা অতিরিক্ত সংযোজন ছাড়া আর কিছুই নয়। তুমি এটা করেছিলে যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমার ছবি দেখে আমাকে একজন ক্রূর নির্দয় রাজা বলেই জানে। আপনি ভুলে গেছেন রাজা প্রতাপ নারায়ণ, সময়ের চাকা আপনার জন্য বয়ে গেলেও আমার কাছে তা স্তব্ধ হয়েই আছে। তাই আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আপনি একজন কিশোর বালক মাত্র। আপনার না আছে বাহুবল, আর না আছে কোনো তন্ত্রবল। তবে আজ এই মুহূর্তে আপনি কি করে নিজেকে রক্ষা করবেন? না মঞ্জিরা, তোমার এই ধারণাও সঠিক নয়। তোমার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অতীতে তুমি সাময়িক যুদ্ধে জয়লাভ করেছিলে, তার কারণ আমাদের মনে তুমি রাজা প্রতাপ নারায়ণকে বিষিয়ে দিতে পেরেছিলে। একজন মানুষের সবথেকে বড় শক্তি হলো তার বিশ্বাস, কিন্তু আমাদের মনে তুমি রাজা প্রতাপ নারায়ণের প্রতি সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছিলে। তাই সেদিন উনি যুদ্ধে জয়লাভ করতে পারেননি। কিন্তু একথা সত্যি, আজ আমি বা সুবিমল দুজনেই নিছক কিশোর কিশোরী মাত্র। কিন্তু আজ তোমার ষড়যন্ত্রের কথা আমরা দুজনেই জানি, আর আমাদের দুজনের কাছেই আছে পরস্পরের প্রতি বিশ্বাস, যার শক্তি কতটা ভয়ঙ্কর তা তুমি এখন বুঝতে পারবে। তোমাদের এই বিশ্বাসের শক্তি দিয়ে তোমরা আমাকে প্রতিহত করবে। আছে তোমাদের সেই সাহস, যা দিয়ে তোমরা পিশাচিনী মঞ্জিরাকে প্রতিহত করতে। আছে,
তুমি দেখবে? কথাটা বলার পরেই রমা মুখে কিছু একটা অদ্ভুত শব্দ করে, আর তারপরই স্কুল বাড়ির বাইরের দিক থেকে শুনতে পাওয়া যায় একটা প্রকাণ্ড গর্জনের শব্দ। কেউ যেন প্রচণ্ড রাগে তার থাবা দিয়ে মাটি আঁচড়াচ্ছে, আর তারই হুঙ্কার শুনতে পাওয়া যাচ্ছে। রমার একটা সাধারণ ইঙ্গিত মাত্র প্রতাপ নারায়ণের পোষা বিদেশি শিকারী কুকুর টাইসো ঝাঁপিয়ে পড়ে মঞ্জিরার ওপর। এক মুহূর্তের মধ্যে ওর শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেয় টাইসো। সুবিমল জানে এই টাইসোর জন্যই রোজ খাবার দিতে আসতো রমা। মঞ্জিরার পাপের জাদু শেষ হওয়ার পর গোটা স্কুল বাড়িটা যেন একটা আলোক ছটায় ভরে যায়। যাক, আসল কাজ হয়ে গিয়েছে। এবার সুবিমল আর রমা দ্রুত ছুট দেয় সেই কুলুঙ্গির দিকে। সুবিমল সেখানে কিছু খোঁজার পরই সেখান থেকে বের হয়ে আসে সেই নরকরটি, আর সজোরে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে সেটি। ত্রিকাল ভৈরব এই সমস্ত আত্মাদের বন্দী করে রেখেছিল, আর ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রেতরা মুক্ত হয়ে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। প্রতাপগড় স্কুল বাড়ি অবশেষে মুক্ত হয় তার সমস্ত অভিশাপ থেকে। সেই রাতে তৎক্ষণাৎ সুবিমল আর রমা ফিরে আসে ওদের বাড়ি। ঘটনার পর ওরা দুজনেই তখন যথেষ্ট ক্লান্ত, পরিশ্রান্ত এবং অসুস্থ। তারপর দিন সকালবেলা কলকাতা ফিরে আসে সুবিমল, কিন্তু সুবিমল বা রমা কেউই সেদিনের সেই রাতের অভিজ্ঞতা আর কাউকে কোনো দিন বলেনি। সময়ের নিয়মে বয়সের পরিণতির সঙ্গে সঙ্গে সুবিমল নিজের প্রচেষ্টায় ওর কোম্পানি তৈরি করেছে, আর রমা ওর পরিবারকে দেখভাল করে গেছে একজন যথার্থ সহধর্মিণীর ভূমিকায়। এরপর থেকে আর কোনোদিন ওরা একে অপরের উপরে বিশ্বাস হারায়নি, কারণ একবার বিশ্বাস হারিয়ে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল তা ওরা ভালোই জানত। হ্যাঁ গো, তোমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুমি তো এর আগে প্রতাপগড়ের সেই স্কুলের ঘটনা কাউকে কোনো দিন বলনি। আমি জানি আজকের যুগে হয়তো এই সমস্ত ঘটনা কেউ বিশ্বাসও করবে না, কিন্তু আমরা যা দেখেছিলাম নিজের চোখের সামনে সেটা তো আর অস্বীকার করা যায় না। তাহলে তুমি হঠাৎ এই ঈশানী বলে মেয়েটাকে সব পুরনো কথা বলতে গেলে কেন? এই কথাটা তুমি ঠিকই বলেছ গিন্নি। তবে কি জানো, এই ঈশানী বলে মেয়েটার ভিতরে একটা আলাদা জাদু আছে। ওর কথা বলার বাচনভঙ্গি, ওর তাকানো অনেকটা সেই সুন্দরগণের রানী পদ্মিনীর মতো। তাই ও যখন জিজ্ঞাসা করলো তখন আর না করতে পারলাম না। ও তাই বুঝি? বলেই ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে ওঠে খিলখিল করে, আর ওর গালে যে টোল পড়ে সেদিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সুবিমল। শেষ হল প্রতাপগড়ের বিভীষিকা। গল্প রচনায় শিবাঙ্গন, গল্প পাঠে সুবিমল এবং ত্রিকাল ভৈরব, আমি সায়ন, রমা এবং রানী রমাসুন্দরী অঙ্কিতা, দিদিমণি এবং মঞ্জিরা পিয়ানি, ডাক্তারবাবু এবং সুরবর্মা রাহুল, প্রতাপ নারায়ণ বাল্মীকি, প্রজা বাসক, অন্যান্য চরিত্রে টিম ওলটপালট। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বিস প্রোডাকশন এবং শিবাঙ্গনকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।